নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম সাগরিকা রায়ের কলমে নীল চোখের মায়াজাল গল্পের অন্তিম পর্ব। স্নানের পরে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়েছে বটুয়া। দ্রুত ঘরে ঢুকে দেখে রিতেশ আলমারির কাছে দাঁড়িয়ে কি করছে। অহনা একবার ড্রেসিং ইউনিটের দিকে তাকিয়ে দেখল 3 নম্বর ড্রয়ারের ভেতরে লুকোনো ড্রয়ারে শিশিগুলো রাখলো ও। এখন কি করে গুপ্ত ড্রয়ার বের করবে? রিতেশ কি করছে এখানে? তোয়ালের আড়ালেই বা কতক্ষণ লুকিয়ে রাখা যাবে সেই তেলের শিশি? রিতেশ দেখে ফেললে কি বা বলবে অহনা? মাথা ঝিমঝিম করছে এমনিতেই, এর মধ্যে আবার রিতেশের দৃষ্টি থেকে তেলের শিশি লুকোনোর চেষ্টাও করতে হচ্ছে। বিরক্ত লাগতে শুরু করেছে। রিতেশ আলমারির সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সদ্য স্নান সিক্ত স্ত্রীকে দেখল। আজ তোমাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। বলতে বলতে লাজ রক্তিম অহনার দিকে এগিয়ে আসছে রিতেশ। অহনা আতঙ্কে পিছিয়ে গেল। তোমাকে বাড়ি ডাকছে যে, যাও, আমি তৈরি হয়ে আসছি, প্লিজ। রিতেশ যেতে যেতে ফের তাকালো। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এমন সতেজ সুন্দরী খুব কমই দেখা যায়। আজ অনেক গল্প হবে, কিন্তু ঘুমিয়ে পড়বে না রাতে। হাসতে হাসতে দরজা খুলে চলে গেল রিতেশ। অহনার মনে হলো ওয়াশরুমে ঢোকার আগে ও দরজা বন্ধ করেছিল। তাহলে রিতেশ খুলল কি করে? বাইরে থেকে লক খুলেছে। এটা মনে রাখতে হবে। যখন তখন তেলের শিশি বের করার আগে সাবধান হতে হবে। কনকলতা বলেছে এই তেল সর্বসমক্ষে এলে এর গুণ নষ্ট হয়ে যাবে। সেই কথাটা ভুললে চলবে? রিতেশের এই মুগ্ধতাকে বাঁচিয়ে রাখতে হবে না আজীবন? মুচকি হাসি ঠোঁটের কোণে খেলা করে চৌকিতকিত খেলার মতো। একটা রহস্যের অংশীদার হয়ে পড়েছে অহনা। একটা রাক্ষসী তন্ত্রের মধ্যে ও আটকে গিয়েছে, একটা চক্রের মধ্যে। অহনার বুকের ভিতর ছলছল করে উঠল ভালো লাগার আবেশে। একটা কৃতজ্ঞতা নত হয়ে রইল কনকলতার প্রতি। আজ থেকে শুরু হয়েছে তেলের ব্যবহার। একদিনই নজর কেড়েছে রিতেশের। দেখা যাক 1 মাস ব্যবহারের পরে কেমন উন্নতি হয় চেহারার। এমনিতেই অহনা যথেষ্ট সুন্দরী, কিন্তু এভাবে গতকালও মুগ্ধতা দেখায়নি রিতেশ। অহনা সাবধানে যথাস্থানে তেলের শিশিটা রাখতে যাচ্ছে। পিছনে খুট শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে দেখল রিতেশ এসে দাঁড়িয়েছে। নতুন বিয়ের পর এরকম টুকটুকে হয় পুরুষ। এর এসেছে রিতেশ। অহনা হেসে বলল, এই, একটু বাইরে যাও তো, আমি চেঞ্জ করব। রিতেশ হেসে ঘর থেকে বেরিয়ে গেল বটে, তবে যাওয়ার আগে একটা হাসি দিল, যা বেশ চওড়া হলো। এখন আমরা স্বামী স্ত্রী, কিন্তু এরপর থেকে ড্রেস চেঞ্জের সময় আর কিন্তু বাইরে যাব না। অহনা বলল, না, মোটেই না। প্রত্যেকেরই একটা প্রাইভেসি রয়েছে, আমি সেটা মেনটেন করব। আশা করছি তুমিও করবে। রিতেশ হেসে চলে গেল। অহনা দ্রুত দরজা বন্ধ করে ড্রেসিং ইউনিটের কাছে গিয়ে চাবি দিয়ে লক খুলে ফেলল 3 নম্বর ড্রয়ারের। ড্রয়ার টেনে সামনে এনে হাত ঢুকিয়ে গুপ্ত ড্রয়ার টেনে আনলো। সাবধানে কালো শিশিটা ঢুকিয়ে রাখলো তার মধ্যে। ফের সব আগের অবস্থায় এনে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার প্রতিবিম্বের দিকে তাকালো অহনা। এক আশ্চর্য দ্যুতি ছড়িয়ে আছে মুখে। এরকম কি অহনা ছিল? স্নানের আগের মুহূর্তেও ছিল? না, এই গ্ল্যামার কি ছিল নাকি অহনার চেহারায়?
একটা সুবাস ঘিরে রয়েছে অহনাকে। অহনা নিজেকে অদ্ভুত সুবাসের মধ্যে ডুবিয়ে ফেলেছে। মাটিতে পা পড়ছে না, হাওয়ায় ভেসে যাচ্ছে অহনা। আলমারি খুলে লাল জামদানিতে জরির ফুলওয়ালা শাড়িটা বের করেছে, শরীর মুড়ে ফেলেছে গহনায়। সিঁথি ভরে সিঁদুর পরে নিল। প্রসাধন সেরে ঘর থেকে বেরিয়েই রিতেশের মায়ের সামনে এসে গেল। রিতেশের মা কিছু বলতে গিয়েও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। এক সময় অস্ফুটে বললেন, অহনা বুঝতে পারছিল ওকে দেখিয়ে আত্মীয় স্বজনের মুখ বন্ধ করতে চাইছেন ওর শাশুড়ি। হেঁটে যাচ্ছিল শাশুড়ি মায়ের সঙ্গেই, কিন্তু নিজেও অবাক হয়ে যাচ্ছিল। কি হয়ে গেল এটুকু সময়ের মধ্যে? কনক পিসি ওকে নতুন জীবন দিয়েছে। যে সুবাসটা ওকে ঘিরে রেখেছিল তার ক্ষমতা আরো বৃদ্ধি পাচ্ছে। এই অপূর্ব সুবাসের সঙ্গে আগে কখনো পরিচয় ছিল না অহনার। যেন এক সুগন্ধের শিশিতে ঢুকে আছে অহনা। নাক, চোখ, মাথা, সব শরীরের পুরোটা অংশ কনকলতার দেওয়া সুবাসিত তেলে ডুবে আছে। লিভিং রুমে যারা আড্ডা দিচ্ছেন তারা মুগ্ধ হয়ে গেলেন। একজন বলেই ফেললেন, ফিল্মে নামলে না কেন গো? বলিউডে আদর করে নেবে তোমাকে। দুর্দান্ত সুন্দরী বটে। অহনা হাসল। আরে না না, আমি মাত্র স্নান করে বেরিয়েছি তাই। আর হ্যাঁ, মেকআপের সময় পাইনি নয়, মেকআপ করিনি। আমি ওসব পছন্দ করি না। ওর কথাতেই কে মুখ কালো করে অন্যদিকে তাকিয়ে বসে রইল এসব দেখার প্রয়োজন অনুভব করল না অহনা। কালো শিশি আছে, কাউকে ভয় নেই। অহংকার দেখাতেই পারেও। অহনা এভাবেই কাটিয়ে দিচ্ছে। 7টা দিন ভালোই কেটে গেল। রিতেশের সঙ্গে সম্পর্ক মধুর হয়ে উঠেছে। একদিন তীব্র ভালোবাসাবাসির পরে রিতেশ ঘুমিয়ে পড়েছে। তখন মাঝরাত পেরিয়ে গিয়েছে। অহনা ঘুমানোর আগে ওয়াশরুমে গিয়েছে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠেছে অহনা। কেউ একজন ওর পাশেই দাঁড়িয়ে আছে। কে সে? পাশে তাকিয়ে কাউকে দেখতে পায়নি অহনা, কিন্তু ভয় পেয়েছে। তাড়াতাড়ি করে রিতেশের পাশে এসে শুয়ে পড়েছে বটে, কিন্তু কাঁপুনি থামাতে পারেনি। কি হলো ব্যাপারটা? সত্যি কি কিছু দেখেছে ও, নাকি পুরোটাই কল্পনা? ওই ওয়াশরুম বরাবরই ইউজ করেছে ও। এই বাড়িতে আসার পর থেকেই সেই ওয়াশরুমটা ইউজ করে, কিন্তু এতদিন তো কিছুই দেখেনি। আজ কেন এমন? রাতে অনেকক্ষণ ঘুম আসেনি। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের ভিতরে কারা এসে ওর বিছানার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল যেন। মাঝে একজন ঝুঁকে পড়ে ওকে দেখছিল। অস্বস্তিতে ঘুম ভেঙেছে অহনার। তাকিয়ে মনে করার চেষ্টা করেছে স্বপ্নটা কি, কিন্তু অস্বস্তিটুকু ছাড়া আর কিছুই মনে নেই ওর। শুয়ে থাকলে ভালো লাগছিল না। উঠে বেডরুমের লাগোয়া ব্যালকনিতে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা বাতাসে চোখ মুখ জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মন ঠান্ডাও হয়ে গেল। তবু মনে হলো একবার কনকলতাকে ফোন করবে। এরকম অনুভূতি কি কনকলতারও হয়েছিল বা হয়? রিতেশ পাশ ফিরে ওকে না পেয়ে উঠে বসেছে এবার। হাই ডার্লিং, কোথায় গেলে? অহনা একটু বিরক্ত হলো। এখনই চোখে হারাচ্ছে লোকটা। স্বাধীনভাবে খানিকটা সময় পাওয়ার উপায় নেই নাকি? কিন্তু মুখে হাসি টেনে এনে রিতেশের কাছে এলো অহনা। ঘুম ভেঙে গেল, ব্যালকনিতে দাঁড়িয়ে ভোর দেখছিলাম। তুমি উঠে পড়বে এখন? চা বানিয়ে আনি নাকি কফি? রিতেশ ওকে টেনে বিছানায় নিয়ে এলো। তুমি এসো তো, চা কফি কিচ্ছু চাই না। এই ভোরে অন্যদিন উঠি নাকি? এসো। রিতেশের বক্ষলগ্না হয়ে শুয়ে থাকতে থাকতে অহনা দেখল ব্যালকনি থেকে কেউ ঘরে ঢুকছে। ওহো,
ব্যালকনির দরজা বন্ধ করে আসেনি অহনা। কে ঢুকে পড়েছে ওদের বেডরুমে? উৎকণ্ঠিত চোখে দরজার দিকে তাকিয়ে আর শুয়ে থাকতে পারল না, ধর্মর করে উঠে বসেছে। রিতেশ সামান্য বিরক্ত হলো। কি হলো বেগম সাহেবা? অহনা রিতেশের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, দেখো, ঘরে কেউ ঢুকেছে। আমি স্পষ্ট দেখেছি। ওই ব্যালকনির দিক থেকে ঘরে ঢুকে পড়েছে। প্লিজ দেখো ঘরটা ভালো করে। চোর কি দিক থেকে আসতে পারে? ওই পাইপ পাইপ বেয়ে মনে হয় এসেছে। রিতেশ প্রথমে কিছুই বুঝতে পারল না। ঘরে চোর ঢোকার প্রসঙ্গ কখনোই এই বাড়িতে আসেনি। হঠাৎ করে ভোরবেলায় চোর কেন আসবে, সে কথা ওর মগজেই ঢুকছিল না কিছুতে। অহনার ভয় ক্রমে বিরক্তিতে পর্যবসিত হলো। ও রিতেশের দিকে এগিয়ে গেল। যাও দেখো, আমি আলো জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়াও। বেডসাইড টেবিলের ওপরের আলোটা জ্বালিয়ে দিতে ঘরের ভেতরের আবছায়া ভাবটা কেটে গেল, কিন্তু বিছানায় বসে থেকে চারপাশে নজর দিয়ে কিছু দেখতে পেল না দুজনে। অহনা খাট থেকে নেমে পড়ল। ও স্পষ্ট দেখেছে কাউকে ঘরে ঢুকে পড়তে, কিন্তু সে গেল কোথায়? রিতেশ বউয়ের সাহস দেখে আর বিছানা আঁকড়ে থাকতে পারল না। দুজনে পালা করে খাটের নিচে, ক্যাবিনেটের পেছনে, ওয়াল আলমারি খুলেও দেখে অবশেষে বসে পড়েছে বিছানায়। রিতেশ বলল, আমি আর একটু ঘুমাবো না, আধ ঘন্টা ঘুমোই। যা খাটনি গেছে রাতে, তুমি এত উস্কে দাও আমাকে। টিচেল হাসি ঠোঁটে ঝুলিয়ে রিতেশ শুয়ে পড়ল। অহনা খানিকক্ষণ ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধাতস্থ হচ্ছিল। এত সকালে এই বাড়ির কেউ ওঠেনি ঘুম থেকে। একা একা ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে ভয় ভয়ই করছিল ওর। ব্যালকনির দিকের দরজাটা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। যে যার ঘরে শুয়ে ঘুমের আবেশে আচ্ছন্ন। অহনা ব্যাগ করে নিজের ঘরে ঢুকে আলমারি খুলে জামা কাপড় বেছে নিচ্ছিল। এখন স্নান করে নেবে? না, এখন নয়। এত সকালে স্নানের অভ্যেস নেই বলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটা হলুদ জড়ি পাড় তাঁতের শাড়ি বেছে নিল, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট সাথে নিল, আর নিল 2 নম্বর কালো শিশির সুবাসিত তেল। কনকলতা বলে দিয়েছে সকালে ঘুম থেকে ওঠার পরে 2 নম্বর তেলটাই ইউজ করতে হবে। ড্রেসিং ইউনিটের 3 নম্বর ড্রয়ার খুলে গোপন লকার থেকে 2 নম্বর শিশিটা নিয়েই ওয়াশরুমে ঢুকে পড়ল অহনা। গতকাল রাতে 3 নম্বর তেলটা ইউজ করেছে সে। একটা স্বপ্নীল আবেশ ছিল ভোর পর্যন্ত, কিন্তু ওয়াশরুমের আয়নায় ঘটনাটার পরেই এই আবেশ কেটে গিয়েছিল যেন। যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু কেটে গিয়েছে চোরের ছায়া দেখে। ওয়াশরুমের কাচের জানালা দিয়ে বাইরের নরম আলো এসে মোহময় পরিবেশ তৈরি করেছে। অহনা আয়নার দিকে তাকালো। এই আয়নার সামনে দাঁড়াতে আজ ভয় করছে না তার। শিশিটা নিয়ে সাবধানে রাখলো ও উন্মুক্ত করলো আবরণ। 2 নম্বর শিশির তেল অল্প অল্প নিয়ে সারা শরীরে পেলব হাতে মেখে নিচ্ছে এখন। নিয়ম অনুযায়ী তেল হাত মুখে বুলিয়ে নিল 24 বার, চুলে 24 বার, আর সারা শরীরে 24 বার। তেল শুষে নিচ্ছে শরীরের চামড়া, টান টান হয়ে উঠছে চামড়া। একেই ত্বক বলা উচিত। এমন চকচকে গোলাপি আর সুবাসে ভরপুর ত্বক কল্পনাতেও আসেনি আগে। একদিনের মধ্যে শারীরিক ক্ষয় পূর্ণ হয়ে উঠেছে। 24 ঘন্টা আগে ফিরে যাচ্ছে শরীর, তাজা হয়ে উঠছে কোষ, এনার্জিতে ভরপুর হয়ে উঠছে অহনা। যেদিন থেকে ব্যবহার করছে তেল, সেদিন থেকে বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এটাই বিশেষত্ব তেলের। তেলটা সারা শরীরে পৌঁছে গিয়েছে, কোষে কোষে ঢুকে পড়েছে। ভারী চনমনে লাগছে ওর। অহনা তৈরি হয়ে নিচ্ছে। স্পষ্ট অনুভব করলো আবারও ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে অহনার ভয় করছে না। কেন ভয় করছে না নিজেও তা জানে না।
কিন্তু অহনা এত এনার্জিতে ভরে আছে যে কোনো রকম নেগেটিভ ধারণা মাথাতেই আসছে না। অহনা আলগা চোখে ওর ডান পাশে তাকালো। কেউ একজন দাঁড়িয়ে আছে, কুচকুচে কালো শরীর, অজস্র সাপের মতো নেমে আসা কোঁকড়ানো চুল, নিরাবরণ, ধকধকে চোখের একজন উত্তুঙ্গ বক্ষা ধারালো তরোয়ালের মতো নারী ওর দিকে তার একটি হাত তুলল। সেই হাতের প্রতিটি আঙুলের অগ্রভাগ থেকে টপ টপ শব্দে রক্ত পড়ছে। মহিলা হাসল, চিরন্দাতি। হাতের আঙুলগুলো অদ্ভুত কায়দায় নাড়ছে সে। অহনা সব ভুলে যাচ্ছিল। ওয়াশরুমের কিছুই ওর নজরে এখন নেই। একটা ফসল তুলে ফেলা ক্ষেতের ওপরে মুন্ডহীন পুরুষের ধর দেখতে পাচ্ছে। বলি দেওয়া হয়েছে সদ্য। ধরপড় করছে দেহটা। ধরের রক্ত থেকে খানিকটা নিয়ে অহনার কপালে টিপ পরিয়ে দিল কৃষ্ণ রমণী। একটা ঝাঁকুনি খেয়ে জেগে উঠল অহনা। ও কি ঘুমিয়ে পড়েছিল? ওয়াশরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে নাকি ভ্রম? আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল অহনা। ওর কপাল বেয়ে তাজা রক্তের সরু ধারা নেমে আসছে নাকের দিকে। রক্তের টিপ, কিন্তু ওয়াশরুমে এখন তো কেউ নেই। হানিমুনে বেশি দূরে নয়, অজন্তা ইলোরা টার্গেট ছিল অহনার। রিতেশ পছন্দ জানতে চাইলে নাম দুটো বলেছেও। রিতেশেরও আপত্তি হয়নি। ঠিক হলো গোয়া হয়ে একেবারে ফিরবে। এয়ারপোর্টের ঠিক মাইলখানেক আগে বার কাম রেস্তোরাঁয় গাড়ি দাঁড়ালো কনকলতার। ক্যাব বুক করেই নিয়েছিল বাড়ি থেকে বের হওয়ার আগে। এই 99 লোটাস রেস্তোরাঁয় আগে এসেছে ও কয়েকবার। বাড়িতে লুকিয়ে এখানে আসা হয়ে উঠতো না সব সময়। তবে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছেটা এই রেস্তোরাঁর মালিকের ছেলে রুরু মাথায় ঢুকিয়েছিল। মুম্বাই যাওয়ার প্ল্যানটাও রুরুরই। অনেক সাহায্য করেছে রুরু। ওদের মুম্বাইয়ের হোটেলে প্রথম কনকলতার র্যাম্প শো হয়েছিল। রুরু এখন কানাডায়। তাহলে এখানে কেন এলো কনকলতা? একটু হেসে ব্যাগ থেকে সাবধানে বের করে নিল আয়না। আয়নায় নিজের মুখ দেখে নিল। রেস্তোরাঁয় ঢুকে পছন্দ মতো টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো। মনে মনে হাসছিল কনকলতা। যে আসবে সে এই জায়গায় ঢোকার আগে 7 বার ভাববে, তবুও সে আসবে। অহনার বিয়ের দিন বাসরে গান বাজনা হচ্ছিল। তখন নিঃশব্দে অনিমেষের ঘরে গিয়েছিল কনকলতা। অনিমেষ দরজা ভেজিয়ে সামনের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কনকলতার হীরের আংটি পরা আঙুল আস্তে আস্তে দরজায় চাপ দিতেই দরজা খুলে গিয়েছিল। ঘরের ভেতরটা অন্ধকার। চুপ করে দাঁড়িয়ে অনিমেষের অবস্থানটা বুঝে নেওয়ার চেষ্টা করলো কনকলতা। ব্যালকনির দিকের দরজাটা খোলা। বিয়েবাড়ির আলোর ঝলক লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়ছিল ব্যালকনিতে। সেখানে গিয়েই দাঁড়িয়ে থাকা অনিমেষকে দেখল কনকলতা। শব্দ করেনি, নিঃশব্দে লক্ষ্য করে গেছে অনিমেষকে। এই লোকটি একসময় কনকলতার প্রেমে আকুল হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল যাকে বলে। সেই পাগলামো কি এখনো অবশিষ্ট আছে এর মধ্যে? আছে আছে। অনিমেষের চোখ দেখেছে কনকলতা। একটুও পাল্টায়নি চোখের দৃষ্টি। এখনো চোখ সেই 17 ছেলেটিরই রয়ে গেছে। অহনার বিয়েতে আসার লক্ষ্য অনিমেষ। এ কথা আর কেউই জানতে পারবে না, অহনাও নয়। ভালোবাসা স্তাবকতাকে মেরে দিতে চায়। ইদানিং অনিমেষকে খুব মনে পড়ছিল কনকলতার। দেখতে ইচ্ছে করছিল। তাই আর দেরি করেনি। অহনার বিয়ে একটা উপলক্ষ মাত্র। অনিমেষের কাছে তো আসতেই হতো। জীবনের প্রথম প্রেমিককে না দেখে থাকতে পারছিল না কনকলতা। না, কনকলতা নয়, অনিমেষ ওকে ডাকতো স্বর্ণলতা বলে। বেশ নাম। সেই নাম কি মনে আছে অনিমেষের? আজ জিজ্ঞাসা করবে কনকলতা।
মাইকেল মধুসূদন দত্তের রসালো ও কর্ণলতিকা কবিতার লাইন বলতো অনিমেষ। ঊর্ধ্ব শির যদি তুমি কুলো মানধনে, করিও না ঘৃণা তবু নিচ শির জনে। বরাবরই নিজেকে হীনমন্যতায় ভরিয়ে রেখেছে অনিমেষ। হঠাৎ করেই নাক ভরে শ্বাস নিচ্ছে অনিমেষ। কনকলতার উপস্থিতি টের পেয়েছে অনিমেষ। বিদেশি পারফিউমের সুবাস লুকিয়ে থাকতে দেয়নি কনকলতাকে। গুচ্ছি কনকলতার এই মুহূর্তের ফেভারিট পারফিউমের প্রথম দিকেই আছে। মনে মনে একটু হাসলো কনকলতা। এখন পিছন ফিরবে অনিমেষ? চমকে যাবে কি? ঘাড় ঘুরিয়ে ওকে দেখে চমকে গেল ছেলেবেলার প্রেমিকটি। আধো অন্ধকার আর বিয়ে বাড়ির লাইটিংয়ে এক নিথর ধাতব মূর্তির মতো দেখাচ্ছিল অনিমেষকে। এই লোকটি গুহায় আছে, গুহাতেই বসবাস করেছে এতকাল। এবারে একে টেনে বের করবে কনকলতা। অন্ধকার থেকে টেনে আলোয় বের করবে। অস্ফুটে উচ্চারণ করেছে অনিমেষ, স্বর্ণলতা তুমি? অনিমেষের মুখোমুখি দাঁড়িয়ে কনকলতা। মনে আছে নামটা? আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। মনে আছে তাহলে? কেটে কেটে শব্দ উচ্চারণ করে অনিমেষ। সব মনে আছে। আমি তো কোনো কিছু ভুলে উড়ে যেতে শিখিনি, তোমার মতো করে বাঁচতে শিখিনি যে। তুমি অনেক কিছুই শিখিয়েছ, কিভাবে সব ভুলে যেতে হয়। তোমাকে দেখে সত্যি শেখা উচিত ছিল, অথচ দেখো শিখতেই পারছি না। মেধা নেই তো, কি আর করা যাবে। কেন ফিরে এলে তুমি? কেন ফিরে এলে? একটা মৃতদেহকে জলে ভাসতে দেখতে এসেছো? কনকলতা এগিয়ে গিয়ে অনিমেষের হাত ধরেছে। কেঁপে উঠেছে অনিমেষ। ওর বিবশ চোখ দেখে কনকলতা বুঝতে পারছে অনিমেষ সবটা বিশ্বাস করতে পারছে না। ভাবছে স্বপ্নের মধ্যে বিচরণ করে চলেছে ও। কনকলতা অনিমেষের হাত দুটো নিজের হাতের নরম মুঠোয় নিয়ে নিজের গালে চেপে ধরল। এভাবে সেই 16 বছরের মেয়েটি 17 তরুণের হাত নিজের নরম গালে চেপে ধরতো না আগে? মনে করিয়ে দিতে হবে কি অনিমেষকে? আগের সেই দুনিয়ায় ঢুকিয়ে নেবে কি আবারও সেই প্রেমিককে? কনকলতা আর বোকামি করবে না। এক নিষিদ্ধ জগতের বাসিন্দা হলেও ওর কি প্রেমকে মনে পড়ে না? প্রথম প্রেমকে কেউ কি ভুলে যেতে পারে? সেই দিনের লেবু ফুলের গন্ধ, সেই সব বিকেলের রং এক ঝলকে দৌড়ে আসবে অনিমেষের কাছে। ওর বুকেও তুফান জাগবে যেমন জেগেছে কনকলতার বুকে। অনিমেষের হাত কাঁপছে কনকের ওই নরম গালের ওপর। নতুন করে ভালোবাসায় ডুবতে যাচ্ছে প্রেমিক। নতুনের পালিশই আলাদা। কনকলতা অনুভব করে অনিমেষ বহুদিন আগের এক জ্যোৎস্না রাতের ছাদে পৌঁছে গিয়েছে এক মুহূর্তে। হয়তো অজ্ঞানে নয়, অনুভবে চলে গিয়েছে। সেদিনের অসমাপ্ত মিলনের আকাঙ্ক্ষা আজও আকর্ষিত করে অনিমেষকে। জানে কনকলতা সেটা। সবটুকুই যদি দিয়ে দেয় ভালোবাসার টান কমে যেতে পারে ভেবেছিল সেদিন সেই মেয়েটি, কিন্তু ভুল ভাবেনি। অনিমেষের চোখে প্রেমের প্রগাঢ় ছায়া ক্রমেই অবয়ব নিয়ে নেবে। মনে পড়ে রাতে টুকটুক শব্দে ঘুম ভেঙে গিয়েছিল কনকলতার। সে তখন 17 তারুণ্যে ঝলমলে। আলাপ ক্রমে ক্রমে ঘন হয়ে উঠছে। শব্দটা শুনে ও এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে দিয়েছিল। বাইরে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলল অনি। ফিসফিস করে বলল, ছাদে যাবে? জ্যোৎস্নায় পূর্ণ হয়ে আছে চরাচর, দেখবে? চুপি চুপি অনির হাত ধরে ঘুমন্ত বাড়িকে পিছনে ফেলে ছাদে উঠে গেল ও। অসম্ভব সৌন্দর্যে মুগ্ধ করে দিয়েছে তখন দুজনকে। ছাদ জুড়ে জ্যোৎস্নার আলো মাখামাখি করেছে ওরা দুজনেই সেই রাতে।
এক সময় একে অন্যের কাছে নিজেকে সমর্পণ করার মধ্যে পূর্ণ আনন্দের স্বাদ নিতে চেয়েই হয়তো কাছাকাছি হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে দুজনে। আকাঙ্ক্ষার চরম মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিল কনকলতা। নিতেই হয়েছিল, নিজেকে এমন করে বিলিয়ে দিতে সে পারেনি। ওইটুকু বয়সেও অনুভব করেছে জীবন এখানে, এই জ্যোৎস্নাময় চাঁদের মধ্যে আটকে থাকার নয়। দূরে দাঁড়িয়ে থাকা তরুণকে দেখে একটি লোভী পুরুষ বলেই মনে হয়েছিল। চরম মুহূর্তে যে লোভ ভালোবাসার ছদ্মবেশ খুলে ফেলেছিল, তাকে ঘৃণা করেছিল কনক। সেই ছুঁড়ে ফেলা দেখে হতাশ চোখে তাকিয়েছিল অনিমেষ। হতাশ মানুষটিকে দেখে বিরক্তি জন্মেছিল কনকলতার। প্রেম মানেই কি এভাবে নিজেকে উন্মুক্ত করা? না, জ্যোৎস্নার দিকে তাকিয়ে অভিশাপ দিতে ইচ্ছে হয়েছে। এই সৌন্দর্যের কাছে নত হতে যাচ্ছিল ওর কুমারিত্ব। মনে হচ্ছিল এমন সৌন্দর্যের অধিকারিণী হতে হবে যার অধিকারে ও পুরুষকে নত করাতে পারবে, ইচ্ছে মতো খেলাতে পারবে। অনিমেষকে দেখে কেন যেন ঘৃণা হয়েছিল সেদিন, সেই জ্যোৎস্নাময় ছাদে দাঁড়িয়েই। এতই কি সহজ কনকলতাকে পাওয়া? একটিও কথা না বলে দ্রুত সিঁড়ি ভেঙে নেমে এসেছিল। দ্রুত পাই নিজের ছোট সাজানো ঘরে ঢুকে দরজায় সাবধানে খিল দিয়েছে। তারপর থেকে একটু দূরত্ব রেখেই চলেছিল কনকলতা। অনিমেষ ওর সামনে এলে কথা বলতে দ্বিধা করেনি, কিন্তু একা নির্জনে অনিমেষের সঙ্গ উপভোগ করা থেকে বিরতই থেকেছে ও। মনে পড়ে ছোট কাকার বিয়ের দিন কাকাকে মুখে ক্রিম মাখতে দেখে ফাজিল কোনো বৌদি টাইপ মহিলা ছদ্ম ভয়ে বাকি মহিলাদের ডেকেছে। মহিলা মহলের হাসিতে আদির্ষাত্মক ইঙ্গিত ছিল। খানিকটা বুঝতে পেরেছিল কনকলতা। এরপর থেকে ছোট কাকাকে দেখলে পেট পুড়ে ভোজন করা বাঘটিকে মনে পড়ত, যার মুখ ক্রিম মেখে তেল তেলে তৃপ্ত। কেন যেন অনিমেষ সম্পর্কে ওর মধ্যে রক্তের স্বাদ পাওয়া বাঘটিকে দেখতে পাচ্ছে বলে মনে হতো। অথচ সাহস ছিল কি অনিমেষের? ছিল না। সেই কাপুরুষত্বকে কি আরো বেশি ঘৃণা হয়নি কনকলতার? আজ এই মুহূর্তে একটা টান অনুভব করছে কনকলতা। সে টান ওকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসেছে। এটাও যে মিথ্যে নয়। কে জানতো এই চোরা টানের কথাটা? কনকলতা নিজেও কি জানতো? হয়তো জানতো, খেয়াল করেনি। আজ অনিমেষের সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগছে ওর। অনিমেষেরও ভালো লাগছে নিশ্চয়ই। কনকলতা কিছু বলতে গিয়েও থেমে গেল। অনিমেষ বিড়বিড় করে কিছু বলছে। কনকলতা অনিমেষের বুকের কাছে এসে দাঁড়ায়। অনিমেষ ওর গালে নিজের হাত রেখে মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রাচীন এক নদী তরঙ্গ থেকে উঠে আসা শব্দের হিল্লোলে ভাসছিল। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। কনকলতা আধো অন্ধকারেও বুঝতে পারছে অনিমেষ ভেসে যাচ্ছে লুকিয়ে রাখা কান্নায়। নোনা জলের স্রোত কেটে উঠে আসতে চাইছিল অনিমেষ। পদ্মপাতা খুঁজে পেতে হাহাকার করে চলেছিল একদিন। আজ ফিরে পেয়েছে। নরম সুবাসের ভেতরে দুজনে আটকে রইল। একসময় কনকলতা ফিস ফিস করে, এই কবিতা তোমার মনে আছে অনিমেষ? তখন বলতে, আমাকে কাছে পেলেই বলতে। মনে পড়ে অনিমেষ? আমার সব মনে আছে স্বর্ণলতা। তুমি ভুলেছ অনেক কিছু। জীবন তোমাকে অনেক বাঁক দেখিয়েছে বলে তুমি ফেলে আসা বাঁকের স্মৃতি ভুলে গিয়েছ। আমাকে তুমি অনি বলে ডাকতে, অনিমেষ বলে নয়। হাসল কনকলতা। সেই হাসি যা ভুবন ভুলিয়ে দেয়।
অনিমেষ কনকলতার মুখ নিজের দু হাতের মধ্যে তুলে ধরে নির্নিমেষে দেখে আর দেখতেই থাকে। কেউ ডাকছিল অনিমেষকে, দুজনে সামলে নিল নিজেদের। অনিমেষ কথা দিল কাল দেখা হবে। যেখানে বলবে স্বর্ণলতা সেখানেই যাবে ও। অপেক্ষা করতে করতে নিজের আঙুলের আংটি একবার খুলছিল, একবার আবার পরে নিচ্ছিল কনকলতা। মাঝে মাঝে তাকিয়ে দেখছিল চোখ তুলে। ভাগলপুরি সিল্ক শাড়ির নীলাভ ছাই আঁচল সামলে সে নিয়ে নিল বুকের ওপর। অনিমেষ আসবে এখনই ওর স্বর্ণলতার সামনে, নতুন করে প্রেমে পড়বে। নিজেকে আলগোছে গুছিয়ে নিল কনকলতা। লিপস্টিকের কোরাল শেড একবার বুলিয়ে নিল আবার। একসময় তাকিয়ে সোজা হয়ে বসল। ওই যে সে এসেছে। কনকলতা নতুন করে মুগ্ধ হয়ে পড়েছিল। চশমা পরা লম্বাটে শার্প মুখের পূর্ণ যুবককে দেখে মনেই হয় না বয়স 40-এর ওপরে ছুঁয়েছে। তবুও একটু যেন ক্লান্ত লাগছে অনিমেষকে, একটু ম্লান। রেস্তোরাঁয় ঢুকে এদিক ওদিক তাকিয়ে কনকলতাকে খুঁজছে। ইচ্ছে করেই কনকলতা অনিমেষকে অবজার্ভ করছিল। এখনো স্মার্ট, পৌরুষদীপ্ত চেহারা। ভালো লাগছে অনেকদিন পরে আবারও অনিমেষকে দেখে। সেই কৌশল অতিক্রম করা তরুণটি আজও এই লোকটির মধ্যে লুকোচুরি খেলে চলেছে। বেজ কালারের প্যান্ট, কালো টি শার্টের অনিমেষকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছিল কনকলতার। দেখতে পেয়েছে অনিমেষ। কনকলতা এক গোছা চুড়ি পরা হাত সামান্য উঁচু করল। শব্দ হলো খনখন করে। এগুলো হাড়ের তৈরি। কত কত স্মৃতিতে ভরপুর এই অলংকার, সব মনে থাকে না। তবু হাড়ের চুড়িগুলো মালহোত্রার পাঁজর দিয়ে তৈরি করা, এটা তার মনে আছে। মালহোত্রার গায়ের পারফিউমের গন্ধ লেগে আছে এই চুড়িগুলোর গায়ে। একবার নাকের কাছে হাতটা এনে গাঢ় শ্বাস নিল কনকলতা। নেশা ধরিয়ে দেয় গন্ধটা। মাদকের বিজনেস করতো লোকটা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে মাদক লেপে রেখেছে যেন। নাক ছিটকেও এসে ফেলে কনকলতা। এদিকেই আসছে অনিমেষ। সোজা মেরুদণ্ড টান করে হাঁটার অভ্যেস ওর। এসে টেবিলের অপোজিটে বসল। সোজাসুজি তাকালো কনকলতার দিকে। কেমন আছো? কেমন আছি জানো না বুঝি? আইল্যাশের ওঠানামা মাদকতা ছড়ায়। বুঝতে পারো না? জানি না, কাল জিজ্ঞাসা করা হয়নি, তাই আজ জানতে চেয়েছি। ভালো আছো দেখে মন বলছে আমার স্বর্ণলতা ভালো আছে। সেই জীবনের সব সুখকে এক জায়গায় জড়ো করে তার উপরে তার পদ্ম পায়ের পাতা রেখে দাঁড়িয়েছে। অনিমেষের চোখের দৃষ্টি চশমার ভেতরে গাঢ়। কনকলতা চোখ নামিয়ে নেয়। এমন সুন্দর করে বললে, এমন করে আমিও বলতে চাই অনি। পারি না। কেন পারি না বলো তো? কবি নই বলে? তুমি এখনো কবিতা লেখো, আমাকে দেখাবে না তোমার কবিতা? অনিমেষ অল্প হাসে। তুমি মনে রেখেছো আমি কবিতা লিখতাম? দেখতে চাওনি, শুনতেও চাওনি। আজ এই নীলচে শাড়ির গুঁড়ো গুঁড়ো অভ্রকুচির মধ্যে তোমাকে নতুন করে দেখতে পাচ্ছি। তুমি আমার কাছে একেবারেই নতুন। এখন একটা কবিতা বলবে? চলে যাবো তো একটু পরেই। বড্ড শুনতে ইচ্ছা করছে। আচ্ছা একটুখানি অন্তত বলো, মনে রেখে দেব। অনিমেষ নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কি যেন দেখলো। কবে আসবে আবার? আসবে তো নাকি চলেই যাচ্ছ? কনকলতা গাঢ় গলায় বলে, আসবো অনি, আসবো। আসতে যে আমাকে হবেই। এই দিনগুলোকে কি আমি ভুলে যেতে পারি? দুজনে পরস্পরের দিকে তাকিয়ে থাকে। নিভৃত মগ্নতায় ডুবে থাকে কিছুক্ষণ। একসময় কনকলতা বলে, তুমি আমার কাছে আসবে অনি, অন্তত কিছুদিনের জন্য হলেও এসো।
আমি আমার সবটুকু নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। ওই দেখো, কথায় কথায় তোমার ফোন নাম্বারটাই নেওয়া হয়নি। কই, ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার সেভ করতে করতে নরম করে হাসলো কনকলতা। এখন উঠতে হবে, কিন্তু মনে রেখো আমার কাছে খুব তাড়াতাড়ি আসছো তুমি। যে ভুলগুলো আমাদের এতদিন দূরে সরিয়ে রেখেছিল, সেই ভুলের গায়ে পদ্মের পাপড়ি বুলিয়ে দেওয়া হবেই আমাদের কাজ। সেটাই তো উচিত, বলো? আমি দিল্লি পৌঁছে তোমায় ফোন করে নেব। নেক্সট প্ল্যানটা তখনই করব। তবে হ্যাঁ, বাড়িতে কিন্তু এখনো কিছু বলো না, লোকের দৃষ্টি আমার সয় না। এখন তবে আসি অনি, অনুমতি দাও। কেমন একরকম করে তাকিয়েছে অনিমেষ। কনকলতার অদ্ভুত লাগছিল সেই চোখ দেখে। অনিমেষ কি মাদকাসক্ত? এক অস্বাভাবিক অতৃপ্তি চোখের মধ্যে আটকে আছে যেন তার, যেন নেশাগ্রস্ত একটি মানুষ তাকিয়ে আছে কনকলতার দিকে। এই দৃষ্টি দেখেছিল পারেখের মধ্যে, ইউনিভার্সিটির জুয়েল রিতম পারেখ। কনকলতার প্রেমে মশগুল ছিল। এই রকম নেশাগ্রস্ত চোখ ছিল পারেখের। মাদকাসক্ত ছিল সেই পারেখ, নাকি কনকলতাই ছিল ওর নেশার দ্রব্য? মানসিক শারীরিকভাবে নির্ভর করে ফেলেছিল কনকলতার ওপরে। এই নেশার খপ্পরে একবার পড়ে গেলে সেই ঘোর কমে না, বাড়তেই থাকে। এক অস্বাভাবিক আকুতি লেগে থাকে চেহারায়। এই আকুতি অনিমেষের মধ্যেও দেখতে পাচ্ছে কনকলতা। হেসেছে কনকলতা। বলার আর আছেই বাকি। অনিমেষ এয়ারপোর্টে গিয়েছে কনকলতার সঙ্গে। অহনার ফোন এসেছে। কনকলতা ফোন রিসিভ করলো না। অনির সঙ্গে যে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছে ও, সেখানে অন্য কাউকে ঢুকতে দিল না। অনিমেষের নেশা কেটে যেতে দেবে না ও। নেশাতেই প্রেম জমে উঠবে। ফ্লাইট ধরতে যাওয়ার আগেই অনিমেষকে বাই জানাতে হলো। লাউঞ্জে বসে একটা গুজ গুজ শুনছিল কনকলতা। ফ্লাইট নাকি লেট হবে কোনো কারণে। কনকলতা খবরটা শুনেও কান দেয়নি। তেমন হলে যাত্রীদের জানিয়েই দেওয়া হবে। তখনই দেখলো লোকটিকে। মাদক নিয়ে বিদেশে পাড়ি দিতে যাচ্ছিল লোকটা। ধরা পড়েছে চেকিং এর সময়। কুচো কুচো চুলওয়ালা মাথায় একটা মোটা কালো ব্যান্ড। নির্বিকার চোখে চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছে। এই দৃষ্টিতে একটা পাগলাটে ব্যাপার আছে। কেমন যেন, যাকে ঠিকঠাক ভাষায় বোঝাতে পারে না কনকলতা। এই লোকটিকে প্লেন থেকে নামিয়ে আনা হয়েছে। আশ্চর্য, আগেই ধরা পড়েনি কেন? ফ্যাশন জগতের ডন মালহোত্রার একটা বিজনেস ছিল, সে খবর একমাত্র কনকলতাই জানতো সম্ভবত। মাদকের চোরা চালানকারী ছিল মালহোত্রা। দুবাই যাতায়াত করত যেন এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে। কিন্তু ওকে কখনো মাদক নিতে দেখেনি কনকলতা। মালহোত্রা খুব নেশায় পড়ে গিয়েছিল। ওর নেশা ছিল কনকলতা। এমন নেশাতেই পড়ে গিয়েছিল যে নিজের গুপ্ত কথাও বলে দিয়েছিল কনকলতাকে। এক ঘোর রাতে নাইজেরিয়ার এক রিসর্টে ড্রিঙ্ক করতে করতে বলেছিল জীবনের শুরুতে কত রকম রাস্তা দেখেছে সে। বহুদিন কলকাতায় ছিল মালহোত্রা। সেদিন রিসর্টে হেসে রক্তিম চোখ তুলে বলেছিল, জানো, লরির ব্যাটারি বক্সে লুকিয়ে 24 কোটির মাদক পাচার করেছি গোল্ডে। কি করে খবর পেয়ে গেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কলকাতার শ্যামবাজার অঞ্চলে বিশেষ করে নজরদারি চালাচ্ছিল পুলিশ আর এসটিএফ এর তদন্তকারীরা। 4টি দলে ভাগ হয়ে তারা শ্যামবাজার, ক্যানালিস্ট ও ওয়েস্ট রোড, বেলগাছিয়া রোডে এবং বেলগাছিয়ার মিল কলোনির মোড়ের কাছে তারা রয়েছে। আমি ছিলাম লরিতে। এই রাত 9:30 নাগাদ আমাদের লরিটাকে আটকে দিল পুলিশ। ওই যে আরজিকর হসপিটাল আছে না, সেখানে লরিটা যেতেই থামাতে চেষ্টা করলো পুলিশ। না থামিয়ে আমাদের গাড়ির ড্রাইভার সোজা মিল কলোনির দিকে নিয়ে চলে যায়। এই বিষয়ে বেশ পাক্কা ছিল রসুল খান।
এদিকে আমাদের জানা ছিল না যে মিল কলোনির সামনে পুলিশের পাহারা আছে। গাড়ি ঘুরিয়ে 3D বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাওয়ার পরেই এসটিএফের দলের লোক আমাদের দাঁড় করিয়ে দিল। সেখানেই শুরু হলো তল্লাশি। বহুত তল্লাশি করেছে, হ্যাঁ, কিন্তু কিছু লাভ হয়নি, কারণ ব্যাটারি বক্স খুলে দেখেনি ওরা। গাড়িতে কিছুই পেল না। শেষমেশ আমাদের ছেড়ে দিতে বাধ্য হলো। গ্লাসে চুমুক দিল মালহোত্রা। তা যাই হোক, লরি নিয়ে আমরা সোজা খিদিরপুর ডকে চলে গেলাম। কিন্তু রাস্তায় ব্যাটারি বক্স খুলে নেমে গেলাম। আমার জন্য গাড়ি দাঁড়িয়েই ছিল। আমার নেমে যাওয়া লক্ষ্য করতে পারিনি তদন্তকারীরা। সে সময় মহরম চলছিল। রাস্তায় বহুত ভিড় মিছিল, পিছনে পুলিশ ছিল জানতাম, কিন্তু ব্যাস এই ভিড়ে মিশে গেলাম। শব্দ করে ঢেকুর তুলল মালহোত্রা। এরপরে এই রসুলের সঙ্গে দেখা হলো মুম্বাইতে। সে আমার সঙ্গে যোগ দিল, চলছে এখনো। আসলে কি জানো তো, এই বাইরের কাউকে না ঠিক বিশ্বাস হয় না। সব কথা জানাই না, কাউকেই জানাই না, কিন্তু এই তোমাকে ছাড়া আর কাউকে যে বিশ্বাস করতে পারি না আমি। এই বিশ্বাস ছিল মালহোত্রার কনকলতার উপরে। সেই সুযোগ নিতে হয়েছে কনকলতাকে। মালহোত্রাও কিছুমাত্র সন্দেহ না করে প্রেমের নেশায় সাবধানতা, সন্দেহ ইত্যাদির সব ভুলে কনকের সঙ্গে চলে গিয়েছিল নির্জনে। তারপর তো হারিয়েই গেল ডন। কেউ সামান্যতম সন্দেহ করেনি কনকলতাকে। শুধু এই চুরিগুলো মনে করিয়ে দেয় কনকলতাকে যে লোকটা আছে। লাউঞ্জে বসে থেকে উড়ে যাওয়ার জন্যে অপেক্ষা করছিল কনকলতা। বিশ্বাসের মর্যাদা দেয় কনকলতা। ওর দুটো সত্তাকে একমাত্র ও নিজেই জানে। কিন্তু কনকলতার সবটা জানতে অহনার অনেক দেরি আছে। দিল্লিতে পৌঁছে নিজের মেনশন হাউসের 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিতরে ঢুকতে ঢুকতে শাওয়ার নেওয়ার সময় হয়ে গেল। স্নান সেরে স্প্যানিশ মদ, তেকিলা বা টাকিলার রেপো স্বাদতে চুমুক দিতে দিতে নিজেকে ছেড়ে দেয় নিভৃত বেডরুমের অন্দরে। কিছু কিছু হিসেব ইদানিং গোলমাল হয়ে যাচ্ছে। কজন এলো জীবনে, আরো কতজনকে আসতে হবে? হিসেব ঠিকঠাক রাখো কনকলতা, হিসেবের যেন ভুল না হয়। জীবনের স্বাদ বিভিন্ন রকম। এক অজানা অচেনা নীল রঙের আগাভে উদ্ভিদের রস গেজিয়ে এই অসামান্য টাকিলা সৃষ্টি করেছে মানুষ। নীল আগ্নেয় উঁচু মাটি থেকে কি করে খুঁজে পেয়েছিল তেকিলাকে মেক্সিকানরা? আশ্চর্য হওয়ার কিছু নেই বলেই মনে হয় কনকলতার। রিস্ক নিতে জানতে হয়, অজানাকে আপন করে নিতেও জানতে হয়। ফের চুমুক গ্লাসে। বুক সামান্য মিষ্টি স্বাদে ভরে থাকে। আর আসে অদ্ভুত আমেজ। জীবনে কতজন এলো রে কনক? হিসেব কর। হিসেবে গন্ডগোল চলবে না। উঠে ড্রেসিং রুমের স্লাইডিং ডোর খুলে দেওয়াল জোড়া আয়নার মধ্যে নিজেকে দেখে। সামনে থেকে পিছন থেকে পুরো মানুষটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মন শান্ত হয়। হাতে সময় আছে শিকার ধরার জন্যে। হাতে শিকারও আছে, অন্তত 4 জন আছে। খেলাতে হবে, খেলাতে হবে। অনেক সময় আছে হে গোত্রদেবী, জমি প্রস্তুত করতে হচ্ছে। ফের বেডরুমের দিকে যেতে যেতে একটা মুখ খুব কাছে এগিয়ে আসছিল। প্রেমময় মুখ। খুব কাছে পেতে ইচ্ছে করছিল কনকলতার সেই প্রেমিককে। কথা বলতে ইচ্ছে হচ্ছে। উফ, পুরনো প্রেমও কি ভাতে বাড়ে? হাসতে হাসতেই ফোন হাতে তুলে নিল। ওদিকে রিং হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে দুজনে এয়ারপোর্টে পৌঁছতে পৌঁছতেই বৃষ্টি নেমে গেল। কলকাতাকে ভিজতে দেখে এসে মুম্বাই পৌঁছে বেশ ঝলমলে ওয়েদার পেয়ে
মনটা খুশ। হোটেলের ঘর থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইট সিইং করে নেবে। 3 দিন পরে অজন্তা ইলোরার দিকে যাত্রা, তারপরে গোয়া। দুর্দান্ত ট্যুর প্রোগ্রাম। অহনা হঠাৎ করে হেসে ওঠে খুশিতে। মাঝে মাঝে অনেক কিছু ঝট করে হাতে এসে গেলে মন ভরে ওঠে, সেই খুশির ঝাঁপি উথলে ওঠে, তাকে আটকে রাখা যায় না। অহনার হাসির শব্দে রিতেশ ঘুরে তাকিয়ে দেখল, হাসি সংক্রামিত হলো রিতেশের মধ্যেও। এখানে এসে মন খুব ভালো হয়ে গেছে, তাই না? আরেকটা জায়গায় তোমাকে নিয়ে যাব। সেই জায়গাটা মোটেও এরকম আধুনিক কিন্তু নয়। সাগর নেই, পাহাড় নেই, ঝা চকচকে হোটেল, বার কাম রেস্তোরাঁ, এসব কিচ্ছু নেই। কিন্তু এমন আশ্চর্য জায়গা যে মন ভালো হয়ে যেতে বাধ্য। যাবে? অহনা অবাক হয়ে গেল। তাই? তা আগে বলে তো আমরা সেখানেই যেতে পারতাম। রিতেশ হাসে, কথা বাড়ায় না। অহনা ভাবে, রিতেশ কোন জায়গার কথা বলল? প্ল্যান মাফিক বেরোনো কমপ্লিট করে গোয়াতে পৌঁছেছে ওরা। 2 দিন কোলভা বিচ, চার্চ, শান্তা দুর্গা মন্দির দেখে 3য় দিন ভাস্কো দা গামা শহর দেখতে বেরিয়েছে। একটি কোঙ্কনি রেস্তোরাঁয় বসে লবস্টারের অর্ডার দিচ্ছে রিতেশ। তখনই ফোনটা এলো। অহনা স্ক্রিনে কনকলতার নাম দেখে খুব খুশি হলো বটে, কিন্তু রিতেশের সামনে বসে কনকলতার সঙ্গে কথা বলতে চাইল না। কে জানে, সুবাসিত তেলের প্রসঙ্গ যদি চলে আসে, রিতেশ শুনতে পেলে কি হবে? কনকলতা নিজেই বারণ করেছিল এই বিশেষ তেল নিয়ে যেন কারো সঙ্গে আলোচনা না করে অহনা, এমনকি রিতেশের সঙ্গেও নয়। তাহলেই নাকি সব ভণ্ডুল হয়ে যাবে। ফোন রিসিভ করে ইচ্ছে করেই রিতেশ পাশে আছে সেটা জানিয়ে রাখলো অহনা। কেমন আছো পিসি? হ্যাঁ, আমরা গোয়া এসেছি। হ্যাঁ, রিতেশ এখানেই আছে, আমার পাশেই। তোমাকে সেদিন ফোন করেছিলাম, রিসিভ করি না দেখি বুঝতে পেরেছি যে বিজি আছো। এখন কথা বলা যাবে? ফ্রি আছো? ইঙ্গিতটা বুঝে কনকলতা বলল, একটু দূরে সরে যা তো। যা বলবো মন দিয়ে শোন। তুই গোয়ায় গেছিস যখন, কিছু লতা পাতা নিয়ে আসিস। তেল বানাতে হবে। বানানোর পদ্ধতিটা আমি শিখিয়ে দেব। শোন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি, পরে কথা হবে। রিতেশকে বলিস পরে কথা বলবো। রাখি? হোয়াটসঅ্যাপেতে মেসেজ করেছে কনকলতা। অচেনা কিছু উদ্ভিদের নাম লিখেছে তার মধ্যে। এসব জোগাড় করবে কি করে? প্রশ্নের জবাবে একটি নার্সারির নাম লিখে দিল কনকলতা। ভাস্কো দা গামা শহরের উপকণ্ঠে নার্সারি আছে। আজই পারলে চলে যাক অহনা, বেশি করে আনে যেন। কনকলতাও নেবে কিছু জিনিস, তার মধ্যে বিশেষ কিছু জিনিস আছে যা অহনার এই মুহূর্তে দরকার হবে না, কনকলতারই দরকার। লতা পাতা, উদ্ভিদের নামগুলো ভালো করে দেখলো অহনা। মারাঠা ছাল, টিলার বার্গ, ভেরান্ড, পটকুম, ব্ল্যাক ক্যাটফিশ, হলুদ ময়না। ওল্ড গোয়াতে বেসিলিকা অব বম জেসাস চার্চের মার্থা নামে একজন সেবিকার সঙ্গে দেখা করে যেন অহনা। অবশ্যই সে কনকলতার পরিচিত। অহনা কনফারেন্স কলে কনকলতাকে ডেকে নিয়ে মার্থার সঙ্গে কথা বললে মার্থার কাছ থেকে দুর্লভ কিছু পাবে অহনা। সেই দুর্লভ জিনিস যেন নিয়ে আসে অহনা, অবশ্যই মনে করে। কনকলতার বলে দেওয়া জিনিসগুলো মার্থা ঠিকঠাক গুছিয়ে দেবে। রিতেশ লবস্টার নিয়ে ওয়েট করছিল। অহনা কনকলতার ফোন অফ করে রিতেশের কাছে গিয়ে দাঁড়ালো। খুব ব্যস্ত পিসি, পরে তোমাকে ফোন করে নেবে। আর আমি না বলে ফেলেছি যে তুমি লবস্টার নিয়ে লড়ে যাচ্ছ, তাই শুনে পিসি বলল রিতেশকে আর ডিস্টার্ব করিস না। শোনো না, পিসি না আমাকে দায়িত্ব দিয়েছে কিছু ভেষজ লতা পাতা নিয়ে যেতে। খেয়ে নিয়ে চলো না, কিনে আনি। নার্সারিতে পৌঁছে মন দমে গেল অহনার। কেমন ঝিমিয়ে আছে চারপাশ। বহু পুরনো নার্সারিতে মানুষ আছে বলেই মনে হয় না। ওরা দরজায় নক করতে ওদের পিছনের বাগানের ভিতর থেকে একজন মধ্যবয়স্ক লোক শুকনো পাতার শরীর খচমচ করে ভেঙে দিতে দিতে বেরিয়ে এলো।
অহনা হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে দেখে নামগুলো বলল, এইগুলো চাই। লোকটি ভিতরে ডেকে নিল ওদের। ভিতরটা বড্ড গুমোট, স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে পচা পচা গন্ধ নাকে এলো অহনার। প্রাচীন গুহার ভিতরে ঢুকলে এরকমই লাগবে বলে মনে হয়। রিতেশও গন্ধটা পেয়েছে, নাক সিটকে বলল, কিসের গন্ধ বলো তো? বিশ্রী একেবারে, দম আটকে আসছে যেন। কাশি হচ্ছে আমার। পুরনো কবরখানায় এরকম গন্ধ থাকে। লোকটা সারি সারি র্যাকে বসানো বয়াম টব জাতীয় পাত্রের পেছনে হঠাৎই অদৃশ্য হয়ে গেল। গেল তো গেল, আর আসেই না। অহনার কেমন ভয় ভয় করছিল। কথাবার্তা নেই, এখানে চলে এলো। কে জানে এরা কেমন, বড্ড নির্জনও এই এদিকটা। লোকটা কি একাই আছে এখানে? রিতেশও উসখুস করছিল, কিন্তু অহনা ভড়কে যাবে ভেবে কিছুই বলল না। চারপাশে তাকিয়ে জনপ্রাণীর দেখা পাওয়া গেল না। রিতেশ একটু এদিক ওদিক দেখছিল হেঁটে হেঁটে। এক জায়গায় লম্বাটে আলমারি, অনেকগুলো দরজা সেই আলমারির। এটাই কি নেটের দরজা লাগানো হয়েছে? খানিকটা নিচু হয়ে ভিতরটা উকি মেরে দেখল রিতেশ। আবছা আবছা দেখতে পাচ্ছিল, কি সব যেন ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেকগুলো শুকনো শুকনো গাছের ডাল রাখা আছে। ভালো করে দেখবে বলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই টমকে উঠে টর্চটা অফ করে দিয়েছে রিতেশ। দ্রুত চলে এসেছে অহনার কাছে। বুক ঢিপ ঢিপ করছিল রিতেশের। আচমকা ভয় পেলে যেমন হয়। রিতেশের এই পরিবর্তন খেয়াল করে জিজ্ঞাসু চোখে তাকিয়েছে অহনা। রিতেশ মাথা নাড়ল। না, কিছু না। অত চিন্তা করছো কেন? লোকটা কোথায় গেল বলো তো? ঠিক আধ ঘন্টা পরে বেরিয়ে এলো লোকটা, ছোট বড় নানা ধরনের প্যাকেট হাতে। গুনে দেখলো অহনা 12টা প্যাকেট। দামটা ভালোই হলো। এখানে কার্ড ইউজ হয় দেখে স্বস্তি পেল অহনা। জিনিসগুলো নিয়ে ফিরে এলো ওরা। অহনা পরের দিন ওল্ড গোয়ার বেসিলিকা অব বম জেসাস চার্চ দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে রাখল। রিতেশ অহনাতে মগ্ন হয়ে আছে। অহনা রিতেশের বুকে মাথা রেখে কথা বলছিল। জানতে চেয়েছে এমন কোনো জায়গা আছে যেখানে অহনাকে নিয়ে যেতে চায় রিতেশ। রিতেশ ওর নদীয়ার রাহা কাকুর বাড়ির কথা বলেছিল। রাহা কাকু ওর নিজের কাকু নন, বাবার বন্ধু। রাহা কাকুর মাকে রিতেশের বাবা নিজের মায়ের মতোই মনে করেন। ঘোরতর গ্রাম, সেখানে সবুজে সবুজ চারপাশ, লাল মাটির রাস্তা, ছোট ছোট টালির চালওয়ালা ঘর। খড়ের ঘরও আছে, পুকুর, নাট মন্দির, রাধা মাধবের মন্দির সবই আছে। রাহা কাকুর মা নিজের হাতে পায়েস রেঁধে খাওয়ান রিতেশকে। এ স্বাদের কোনো তুলনা হয় না। সেখানে প্রতিমা পিসি আছে। সবজি ক্ষেত থেকে পটল বেগুন তুলে এনে রান্না করেন। পুকুরের মাছের ঝোল হয়। বলতে বলতে তন্ময় হয়ে গিয়েছিল রিতেশ। এক সময়ও বলল, একটা কথা কিন্তু তোমাকে বলা হয়নি, বলবো? বলবো মানে কি? অহনা অবাক হয়ে গিয়েছিল প্রায়। না মানে কি বলতে এত অস্বস্তি হচ্ছে তোমার? রিতেশ বলল, তোমার পিসি কিসের জন্য ওষুধ নিচ্ছেন তোমাকে দিয়ে? ভিতরে ভিতরে সাবধান হয়ে গেল অহনা। কেন বলো তো? না, মানে সেই যে নার্সারিতে গেলাম, একটা লম্বাটে আলমারির ভিতরে কিছু আশ্চর্যজনক জিনিস কিন্তু আমি দেখেছি। ওসব দিয়ে কি ওষুধ তৈরি হয়? কি দেখেছো তুমি? অহনার গলার স্বরে উদ্বেগ কাঁপে। কি জানতে পেরেছে রিতেশ? কিছু মরে যাওয়া কাঠবিড়ালি শুকিয়ে চিমসি হয়ে পড়েছিল আলমারির ওই র্যাকে। একটা র্যাকই দেখেছি, অন্যগুলো দেখার মতো সাহস পাইনি। কি হয় ওই জন্তুগুলোর মরা শরীর দিয়ে কে জানে। রিতেশের মুখে শুনে গা ঘিন ঘিন করে উঠেছে অহনার। মরা জন্তু আলমারিতে গুছিয়ে রেখেছে কেন? কিছুক্ষণ দুজনের কেউই কথা বলেনি। রিতেশ কি ভাবছে?
জানতে ইচ্ছে করছিল খুবই অহনার, কিন্তু অহনা সাবধান হয়ে গেল। অতিরিক্ত কৌতূহল দেখালে রিতেশও কৌতূহলী হয়ে উঠবে, তদন্তের একটা মনোভাব দেখা দেবে তাতে। কি দরকার এসব খুঁজিয়ে বের করার, বরং ওর মন থেকে এসব দূরে সরিয়ে দেওয়াই ভালো। অহনা হেসে উঠে বলল, ও তুমিও যেমন, ওগুলো এক ধরনের গাছের ডাল গো। আমি পড়েছি যে ডালগুলো যেন একটা কি জানি গাছের নাম, এই সব এলাকাতেই পাওয়া যায়। তার ঔষধি গুণও রয়েছে, আর দেখতে অনেকটা কাঠবিড়ালির মতোই। রিতেশ হাসল, মুখে কিছু না বলে অহনাকে কাছে টেনে নিল। মুখের ওপর নেমে আসা চুল আলগোছে সরিয়ে দিতে দিতে রিতেশ ভাবল, ডাল মানে কিসের ডাল এরকম হয় যার মরা চোখ দেখেছে রিতেশ? অহনা ডাকছে কেন বিষয়টা? নাকি সত্যি বলছে? তাহলে রিতেশ যা দেখেছে সেগুলো গাছের শুকনো ডাল মাত্র। রিসর্টের পাশেই বাস স্ট্যান্ড। বাসে উঠে পরের দিন সকালে ওল্ড গোয়ার চার্চের দিকে রওনা হলো। 26 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেল বাস একদম চার্চের কাছে। প্রচুর টুরিস্ট রয়েছে। স্থানীয়দের কাছে এই চার্চ অত্যন্ত পবিত্র। এখানে গুপ্তকক্ষে সেন্ট জেভিয়ার্সের দেহ রাখা আছে। এখানে সেন্ট জেভিয়ার্স সম্পর্কে লেখা আছে মার্বেল পাথরের ওপরে। ধর্মযাজক সেন্ট জেভিয়ার 1552 সালে মারা যান। প্রথমে তাকে সমাধিস্থ করা হয় চীনের তাইশানে। পরে তার দেহ মালয়েশিয়ার মালাক্কায় নিয়ে যাওয়া হয়। সবশেষে ভারতের গোয়ায় আনা হয় সেন্টের দেহ। শোনা যায় কোনো রকম কেমিক্যাল ছাড়াই তার দেহ এখনো অক্ষত রয়েছে। অলৌকিক শক্তির কারণেই এমন হয়েছে তাই বলা হয়, এটাই বিশ্বাস। চার্চটা দেখে অহনার বুকের ভিতরে কেমন যেন করে উঠল। মনে হয় কতকাল কেউ আসেনি এখানে। চির নিদ্রায় রয়েছে চার্চ। লালচে দেওয়ালে মাঝে মাঝে চুন সুরকি খসে গিয়েছে। সেখানে জন্মেছে অচেনা উদ্ভিদ। অহনার মনে হচ্ছিল প্রাগ ঐতিহাসিক যুগে ঢুকে গিয়েছে ও। চার্চের কাছাকাছি এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে পড়ল ওরা। সারি সারি বেঞ্চ দেওয়া, শেষ মাথায় জমকালো মঞ্চ। মঞ্চের পিছনের দেওয়াল সোনায় মোড়া। কোথাও শিশু ডানা লাগিয়ে উঠছে প্রাচীন লতা পাতার অপূর্ব নকশা। সেন্ট জেভিয়ারের দেহ রাখা আছে উঁচু বারান্দার মতো জায়গায়। কফিন রূপোয় বাঁধানো। প্রতি 10 বছরে একবার সেন্টের দেহ জনগণকে দেখানো হয়। 2014 সালে শেষবার দেখানো হয়েছিল। চার্চের ভিতরের কারুকাজ দেখছিল ঠিকই, মন পড়েছিল মার্থা নামের মহিলার দিকে। তাকে কোথায় পাওয়া যাবে? রিতেশকে কিছু বলাও যাচ্ছে না, অথচ বলতে হবে কনকলতার নাম করেই বলা যাক। অহনা বলল, আচ্ছা, এখানে মার্থা নামে একজন আছে। পিসি বলেছে তার সঙ্গে দেখা করতে। কি করে যোগাযোগ করি বলো তো? রিতেশ অবাক হলো। এখানে মার্থা নামের কেউ আছে? বেশ, আমি দেখছি। কাউকে দেখা যাচ্ছে না। জিজ্ঞাসা করবে কার কাছে? অহনা বলল, চলো তো আমরা চার্চের পেছনে গিয়ে দেখি। ওই দিকেই তো মার্থার ঘর শুনেছি। চলো না গিয়ে দেখি। চার্চের পিছনের দিকে ঘন সবুজ উপত্যকা ঢালু হয়ে নেমে গিয়েছে কোথায় কে জানে। চার্চের পিছনের দিকে ছোট্ট পাথরের ঘর। অহনা ইশারায় ঘরটা দেখিয়ে রিতেশকে নিয়ে গেল সেদিকে। ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে অহনা ডাকলো, মার্থা ম্যাডাম, আপনি ঘরে আছেন? রিতেশ বলল, উনি মারাঠি জানেন, বাংলা জানেন না। আমি বলছি, অল্প অল্প মারাঠি আমি জানি। একসময় মুম্বাইতে চাকরি করেছি তো। বলে এগিয়ে গিয়ে ডাকলো রিতেশ, মার্থা, তু ঘরে আহেস কা? ঘরের দরজা খুলে গিয়ে খুব কালো এক মহিলা বেরিয়ে এলেন।
অহনা কনকলতার নাম বলতেই মার্থার মুখে অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। অহনা ফোনে কনকলতাকে ডেকে নিল। তিনজনের কথা হচ্ছে। রিতেশকে সরে যেতে বলল মার্থা। রিতেশ অপ্রস্তুত হয়ে দূরে গিয়ে দাঁড়ালো। তিনজনের কথা শুরু হলো। কথা শেষ হলে মার্থা তার পাথরের ঘরের ভিতরে ঢুকে গেল। খানিক পরেই আবার ফিরে এলো, হাতে বড় প্যাকেট। ওটা অহনার দিকে দিতেই দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেল আবারও। একটা কাচের ছোট্ট চ্যাপ্টা পাত্র নিয়ে আবারও বেরিয়ে এলো। অহনা দেখল কালচে থকথকে পদার্থ আছে সেই পাত্রে। এর কথাই বলেছে কনকলতা। এটা নিয়ে যেতে হবে কনকলতার কাছে। চার্চ থেকে বেরিয়ে অটো নিয়ে মান্ডবী নদীর তীরে গেল ওরা। রাস্তা মসৃণ, দুপাশে বেটে বেটে অচেনা গাছের সারি। আজ আকাশে সামান্য মেঘ রয়েছে। এখানে বৃষ্টি বেশি হয় বলে শুনেছে অহনা। রাস্তাটার ডান দিকে বাঁক নিতেই সামনে নদীর চর চোখে পড়ল ওদের। অহনা মার্থার কাছেই শুনেছে এই নদীর বিশেষত্ব হলো যেখানেই দাঁড়ানো যাক না কেন জলে ছায়া পড়বেই। অটো ওদের ছেড়ে দিয়ে চলে গেল। দাঁড়াতে বলেছিল রিতেশ, কিন্তু অটোর ড্রাইভার বলল এখানে প্রচুর অটো পাওয়া যাবে, অসুবিধা হবে না ওদের। বরাবরই অহনার জলের কাছে গিয়ে দাঁড়াতে ভালো লাগে। বেড়াতে গিয়ে দীঘার সমুদ্রের কাছ থেকে নড়াতে পারেনি কেউ ওকে। পুরীতেও, এমনকি অদিতি দিদুর বাড়ি অর্থাৎ বাবার পিসির বাড়ির পুকুরের ধারেও ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে। জল যেন ওকে টানছিল সখীর মতো করে। অহনার ছায়া পড়েছে জলে। ছায়ার হাতে কাচের পাত্র, পাত্রে কালো পদার্থ। অহনা অবাক হলো বলা বাহুল্য। সবকিছুর মধ্যেই এক অন্যরকম কিছু ঘাপটি মেরে লুকিয়ে আছে। মার্থার খোঁজ পেল কি করে কনকলতা? মার্থার মধ্যেও এক ধরনের রহস্যময়তা রয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। হঠাৎ করেই গা ছমছম করে উঠল অহনার। যাকে সহজে বোঝা যায় না তাকে ভয় হয়, তার সম্পর্কে অস্বস্তি হয়। অহনার মধ্যে সেই ভয়, সেই অস্বস্তি দানা বাঁধছে। সাবুদানার মতো গুড় গুড় করে ভয়টা চলে ফিরে বেড়াচ্ছে সারা শরীরময়। মনের ভিতরেও শ্যাম্পু করা খোলা চুলের গোড়ায় গোড়ায় এক রাশ সাবুদানা চলে ফিরে বেড়াচ্ছে, এটা টের পাচ্ছে অহনা। জলের ছায়ার দিকে তাকিয়েছিল অহনা। স্পষ্ট দেখা যাচ্ছে অহনাকে। হাতের পাত্র একেবারেই স্বচ্ছ জলে ফুটে আছে, যেন কাছে প্রতিবিম্ব পড়েছে। অহনা মার্থার কথা মতো নিজের ছায়ার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে আরো একটা ছায়া পাশে এসে দাঁড়িয়েছে। স্পষ্ট নয়, কেবলমাত্র আভাস, যেন সে অহনা নয়, অন্য কেউ। যেন হাত বাড়িয়ে পাত্রটা ধরে আছে। অহনা অনুভব করল পাত্রের ভার খানিকটা কমেছে, যেন অন্য কেউ ভারটা খানিক নিল। একটা শীতল বাতাস উড়ে এলো অনেক দূর থেকে। বাতাসে জলের গন্ধ। অহনা কেঁপে উঠেছে। সেই কম্পনে জল কেঁপে উঠতেই অহনার পাশে দাঁড়ানো ছায়াটা ভেঙে গেল হিড়হিড় করে। অহনা নিজের পাশের দিকে তাকিয়ে দেখল কেউ ওর পাশে নেই। এমনকি রিতেশকেও কাছাকাছি দেখা যাচ্ছে না। এই নদীর তীর, হু হু করা বাতাস, কোথাও কেউ নেই। এমন পরিবেশে বড্ড নিঃসঙ্গ হয়ে পড়ল অহনা। কথা বলতে ইচ্ছে করছে না। রিতেশকে জোরে ডেকে কাছে আসতে বলবে, সেই ইচ্ছেও করছে না আর। মনে হচ্ছে এই জলে ডুবে যেতে। যেখানে ছায়াটা ভেঙে গিয়েছে সেখানে নেমে যেতে ইচ্ছে করছে। ইচ্ছেটা এত তীব্র হয়ে উঠেছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না অহনা। জলের দিকে পা বাড়াতেই চমকে উঠেছে। ওর হাত টেনে ধরেছে রিতেশ। আশ্চর্যের সঙ্গে ত্রাস মিলে আছে রিতেশের গলায়। কি করছো কি অহনা? জলে নামছিলে কেন? অহনা সচকিত হয়ে সরে আসতে গিয়ে দেখল জল থেকে উঠে আসছে ভেঙে যাওয়া ছায়াটা। ক্রমে ক্রমে জোড়া হয়ে আকার নিচ্ছে। জল কাঁপছে।
ছায়াটার আভাস ভেসে চলে যাচ্ছে কোথায় কে জানে। রিতেশ অহনাকে ঝাঁকুনি দিল। এই এই চলো এখান থেকে, চলো। কি হয়েছে কি তোমার? কেমন যেন অ্যাবনর্মাল লাগছে তোমাকে। চলো 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 এখানে চলো। অহনা কথা না বাড়িয়ে রিতেশের হাত ধরে নদীর তীর থেকে বের হয়ে এলো। এরপর রিসর্টে ফিরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এক কাপ গরম ক্যাপুচিনো মুহূর্তে উদ্দীপিত করে তুলল অহনাকে। খোলা চুল বড় ক্লাচে আটকে নিয়ে অহনা মার্থার দেওয়া পাত্র আর নার্সারির প্যাকেটগুলো বড় ক্যারি ব্যাগে ঢুকিয়ে ট্রলি ব্যাগের মধ্যে রাখতে গিয়ে থমকালো। হ্যাঁ, এখানে নয়। নিজের সঙ্গে যে ব্যাগ সব সময় থাকে সেটাতে বেশ এঁটে যাবে এগুলো। কাছে রাখাই ভালো। দুর্লভ ও মূল্যবান পদার্থ, এসবের মূল্য আর কেউ বুঝতে পারবে না যদি না এর গুপ্ত ব্যাপার সে জানে। এবং কথাটা হলো, গুপ্ত ব্যাপারটা এমনই যে কাউকে জানানো চলবে না। রিতেশ অনেকক্ষণ ধরেই প্রশ্নটা জমিয়ে রেখেছে, এবারে না করে আর পারল না। এগুলো কি, মানে কি হয় এসব দিয়ে? অবলীলায় মিথ্যে বলল অহনা। এইগুলো তো কনকলতা পিসির। আমি এসব জানি না বাবা, কি হয়। রেখে দেবো, যেদিন আমাদের বাড়ি আসবে নিয়ে যাবে। পরদিন রিসর্টের খুব কাছে একটা হইচই শুনে রিতেশ কৌতূহলে বের হয়েছিল। রাস্তার মোড়ের দিকে একটা গোলমাল হচ্ছে। স্থানীয় ব্যাপারে এন্ট্রি না নেওয়ায় ভালো মনে করে রিতেশ আর এগোয়নি। কিন্তু রিসর্টের স্টাফ শিবা গোলমালের ভিড় থেকে বেরিয়ে এসে রিসর্টে ঢুকছে। রিতেশকে দেখে বলল, এখানে আর একটা মানুষ লাপাতা হয়ে গেছে। এ নিয়ে 10 জন কি আরো বেশি হবে। বছরে 2 বার এখানে মানুষ হারিয়ে যায়, পুলিশ কিছুই করতে পারছে না। রিতেশ শিবার মুখের কথাটা শুনে খুব অবাক হলো। এখানে মানুষ হারিয়ে যায় মানে? কারা হারিয়ে গেছে? লোকাল লোক? এই ব্যাপারে কেউ কিছু জানে না? শিবা একটু দাঁড়ালো। লোকাল লোক হারিয়েছে অনেকগুলো। আমি কয়েকজনকে চিনতাম। রিসর্টে চিকেন দিত হ্যারি, সে হারিয়ে গেল একদিন। ফ্রান্সিস ডিসুজা, এরা দুজনও হারিয়ে গেছে 1 মাস আগে বা পর। না, আমরা কিছু জানি না। কেউ বলে ভ্যাম্পায়ার, কেউ বলে ঘোস্ট মানুষকে তুলে নিয়েছে। জানি না স্যার। রিতেশ চিন্তিত সুরে জানতে চায়, লোকাল লোক হারিয়ে যাচ্ছে, এখানে কেউ কিচ্ছু করছে না? চেষ্টা করছে থানা থেকে মাইকিং হয় রাতের দিকে বের না হতে, কিন্তু দিনের বেলায় যদি মানুষ হারিয়ে যায় তাহলে কি করা যায়? টুরিস্ট নিশ্চয়ই হারায়নি। রিতেশ শঙ্কিত। টুরিস্ট? হ্যাঁ, হারিয়েছে। একটা কাপল এসেছিল 3 মাস আগে, এই রিসর্টেই উঠেছিল। বহুত সুন্দর। ওরা বেড়াতে বের হয়েছিল। ওয়াইফ এই রিসর্টে অপেক্ষা করছে, হাজবেন্ড গেছে ফুল কিনে। ওদের সেদিন চার্চে যাওয়ার কথা ছিল, কিন্তু অপেক্ষা করে করে টায়ার্ড হয়ে পড়েছে ওয়াইফ। হাজবেন্ড আর ফিরে, আজ তাক ফিরে। পুলিশ এসেছিল এখানে, আমাকে পুছতাছ করেছে, কিন্তু হদিস মেলেনি হাজবেন্ডের বাড়ি থেকে লোক এসেছে। খুব ঝামেলা হয়েছে। থানা, পুলিশ, মিডিয়া সবাই জোর কাজ করেও হাজবেন্ডের কোনো উপায়। আপনারা কি আর চলে যাচ্ছেন? কাল ভোরে চলে যাব। সাবধানে থাকবেন স্যার। নতুন লোক, আপনারা কাউকে বিশ্বাস করবেন না। এখানে কারা ডাইন জানা যাচ্ছে না। এই এলাকায় সবাই খুব ভয়ে আছি। ডাইন ধরা পড়বে কবে কে জানে। কথা বলতে বলতে ভিতরে চলে গেল শিবা। রিতেশ ব্যালকনির সোফায় বসে পুরো ব্যাপারটা আত্মস্থ করার চেষ্টা করছিল। এই ধরনের ঘটনার কথা ও গল্পের বইতেই পড়েছে। সত্যি যে এরকম হয় জানতেই পারতো না এখানে না এলে। অহনাকে জানিয়ে রাখা দরকার। ও একটু সরল। কেউ ডেকে ক্লোরোফর্ম দিয়ে গাড়িতে তুলে নিয়ে যেতে পারে। অহনা চোখ বুজে বিছানায় শুয়ে ফোনে কথা বলছে। রিতেশ কিছু কিছু কথার অংশ বিশেষ শুনতে পাচ্ছিল। কার সঙ্গে কথা বলছে অহনা তা বুঝতে পারছে না রিতেশ। তবে মার্থার নামটা বলল অহনা। কাকে মার্থার কথা বলছে? কনকলতাকে? সেটাই হবে।
মার্থাকে আর কেই বা চেনে? রিতেশকে দেখে ফোনের অপর প্রান্তকে অহনা হ্যাঁ, পরে কথা বলছি, ঠিক আছে। বলে ফোনটা অফ করলো। এসে বলল, বাইরে গেছিলে? না, একটা গোলমাল হচ্ছে রাস্তায়, তাই বের হয়ে বুঝতে চেষ্টা করলাম। শিবা নামে যে স্টাফটা রয়েছে এখানে, সে যা বলল শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে নাকি মাঝে মাঝেই মানুষ হারিয়ে যায়। শুনেছো এরকম কাণ্ড? এখান থেকে চলে যাওয়াই ভালো হবে, বুঝলে? কে জানতো বলো তো এসব ব্যাপার? অহনার মুখ ভয়ে সাদা হয়ে গেল। মানুষ হারিয়ে যায় মানে? শিবার কাছ থেকে যা শুনেছিল অহনাকে বলল রিতেশ সব। অহনা বলল, না না, কালই যাচ্ছি। আর হ্যাঁ, এখন কিন্তু আর বাইরে যাব না আমরা, কেউ ডাকলেও যাব না, মনে রেখো কিন্তু। গোছগাছ সেরে ঘুমোতে গেল বটে দুজনে, ঘুম এলো না একজনের। রিতেশ একসময় ঘুমিয়ে পড়ল। অহনা সারা রাত জেগে রইল। কেন ঘুম আসছে না ওর? নিজেও বুঝতে পারছে না কারণটা, অথচ একটা কাঁটা বুকের ভেতরে খচখচ করে যাচ্ছে। মানুষ হারিয়ে যাচ্ছে। কোথায়? কারা নিয়ে যাচ্ছে তাদের? অনিমেষ আস্তে কথা বলে। স্পিকার অন করে অনিমেষের কথা শুনতে হচ্ছে কনকলতাকে। বোঝাই যাচ্ছে অনিমেষ কনকলতার ফোনের জন্যই অপেক্ষা করছিল, অধীর হয়েই অপেক্ষা করছিল। এই অধৈর্য হয়ে অভিমানী হওয়া আর তারপর নিস্পৃহ ভাব দেখানোর প্রচেষ্টা ধরা পড়ে গিয়েছে কনকলতার কাছে। তবু ভালো লাগলো, ওর জন্য একজন অপেক্ষা করে আছে, এটাই কি কম? বলো, কখন পৌঁছলে? একটু আদুরে হয়ে ওঠে কনকলতা। আর বলো না, ফ্লাইটটা লেট করলো 8 ঘন্টা। এই 1 ঘন্টা হলো ঢুকেছি, তারপর শাওয়ার নিয়ে তোমাকে ফোন করছি। তুমি বলো, কেমন আছো? মনে পড়ছে আমাকে? হালকা হাসির আওয়াজ ভেসে ভেসে অনেক দূর ছড়িয়ে যাচ্ছিল। অনিমেষ হাসছে। হাসিতে ব্যঙ্গ কি? ও মা, হাসছো? আসবো না বলছো? বেশ, আসবো না। তোমাকে মনে পড়ছে কিনা জানতে চাইলে, তাই হাসি পেল। আসলে তোমাকে কি কখনো ভুলেছি আমি? মনে পড়বে তাকে যাকে ভুলে গেছি। বুঝেছি। তাহলে চলে এসো প্লিজ। নরম বিছানায় শুয়ে পড়ে কনকলতা। তোমায় যে আবার দেখতে ইচ্ছা করছে। অনিমেষ খানিকক্ষণ নিশ্চুপ থাকলো, তারপর আবেগপূর্ণ গলায় বলল, যাব, তোমাকে নিয়ে সুখের 7ম স্বর্গে বেড়াতে যাব। এ আমার অনেক দিনের ইচ্ছে। সেখানে 100 রকমের রঙের ফুল আছে, তাদের ভিন্ন ভিন্ন সুবাস। সবুজ মখমলের ঘাসের গালিচায় বসে থাকবো দুজনে। অপার্থিব সব গোলাপের আবেশে তুমি কি ঘুমিয়ে পড়বে আমার কোলে মাথা রেখে? তোমার শরীর ঠিকই থাকবে ডালিয়া, কসমস, সূর্যমুখী ফুলের পাপড়ি দিয়ে। টিউলিপের লাল রং তোমার গালের লালিমা দেখে লজ্জায় মুখ লুকোবে। সেখানেই তোমাকে নিয়ে যাব, শিকারায় থাকবো। মনে মনে হেসে ফেলল কনকলতা। গ্রামের ছেলেকে যতই তুমি শহুরে করার চেষ্টা করো না কেন, চরম সৌন্দর্যের জায়গা বলতে কাশ্মীর ছাড়া বোঝে না। ওকে মেক্সিকোতে নিয়ে যেতে হবেই। এই সঙ্গে অন্যান্য জায়গাগুলো দেখিয়ে দেবে কনকলতা। দেখুক জীবন কি বারবার সুযোগ দেয়। কথা না বাড়িয়ে কনকলতা বলল, সে হবে ক্ষণ। আগে বলো তো, কবে আসছো? অনিমেষ বলল, তুমি যখন চাইবে আমি চলে যাব। কনকলতা টাকিলায় চুমুক দিল। খুব বেশি দেরি করে লাভ নেই, সময় নিতে হবে আস্তে আস্তে। এতদিনে দেখা সাক্ষাৎ ছিল না, কথাবার্তাও ছিল না। হঠাৎ করে প্রেমের জোয়ার না আসাই ভালো। কে যেন বলেছিল, সবুরে মেওয়া ফলে। আসতে চাইছে, মাসখানেকের মধ্যে এলেই হবে। মিষ্টি মিষ্টি হাসে কনকলতা। এসো এসো, চলেই এসো এবার। ফোন রেখে খানিকক্ষণ চোখ বুজে থাকে কনকলতা।
তারপর ধীরে সুস্থে উঠে বসল। ড্রেসিং রুমের ভেতরে দেওয়াল জোড়া বিরাট ওয়ার্ড্রপের কাছে গিয়ে দাঁড়ালো সে। কোণের দিকের ওয়ার্ড্রপের স্লাইডিং ডোর খুলে ঢুকে পড়ল ভিতরে। ভিতর থেকে দরজা টেনে দিল। ভিতরে একজন মানুষ দাঁড়ানোর মতো জায়গা আছে, পিছনেই রয়েছে দেওয়াল। দেওয়ালের ওপরে ঘন কালো নিমিলিত চোখ জোড়ায় কনকলতার ডান হাত পড়তেই চোখ শটান খুলে গিয়ে ওকে দেখল। আস্তে আস্তে দেওয়াল সরে গেল এক ধারে। কনকলতা ভিতরে চলে গেল, আর দেওয়াল ফের আগের জায়গায় এসে স্থির হয়ে রইল। কনকলতা পোশাক ছেড়ে লাল কালো মিশ্রিত পোশাক পরে নিল। সেলাইবিহীন এই কাপড়ের খণ্ড দুটো শরীরে জড়িয়ে নিল ও। সামনেই রয়েছে এক অভাবনীয় মূর্তি, কোষ্ঠী পাথরের মতো কালো নারী শরীরের হাতে ধারালো অস্ত্র। অস্ত্রের ডগা দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। সেই রক্তের টিপ পড়ে নিল কনকলতা। সময় এগিয়ে আসছে, প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। জমির ফসল তুলে ফেলে নতুন করে সার দিতে হবে, সেচ দিতে হবে, এর নতুন করে ফসলের জন্ম হবে। বাতাসে তারা দুলবে। কনকলতা নিবিষ্টভাবে দাঁড়িয়ে স্তুতি পাঠ করে। এক অচেনা ভাষা ওর গলায় ওঠানামা করে। অনেকটা সময় ধরে একটি কালো শিশি থেকে ঘন তেল বের করে কনকলতা। তারপর শরীর অনাবৃত করে মাখতে থাকে। ধীরে ধীরে শরীর তৈলাক্ত হয়ে ওঠে। অবিশ্রান্ত মন্ত্রোচ্চারণ চলতে থাকে মুখে। এক সময় তৈলাক্ত শরীর নিয়ে ছোট ছোট মাটির পাত্র থেকে ধান, গম, রাই, সর্ষে, তৈলবীজ ইত্যাদি 14 রকমের ফসল নিয়ে মূর্তির পায়ের কাছে মাটির পাত্রের আগুনে আহুতি দেয়। হু হু করে জ্বলে ওঠে আগুন। এক অদ্ভুত মিশ্র গন্ধে ভরে ওঠে ঘর। দুহাত মেলে দিয়ে গন্ধকে শরীরে ধারণ করতে থাকে কনকলতা। আস্তে আস্তে শরীরের তেল শুকিয়ে আসে। দেহের কোষ টেনে নিতে থাকে তেল। খানিক পরে বন্ধ চোখ খুলে কনকলতা সোজা হয়ে দাঁড়ালো। শরীর ঝরঝরে লাগছে। দীর্ঘ সময়ের অনুষ্ঠান শেষ করে বের হয়ে এলো কনকলতা। আরও অনেকটা সময় নিজেকে দিতে হবে। পুরো চুলটা চূড়ো করে বেঁধে নিল ও। শরীরে জড়িয়ে নিল কালো সিল্কের কাফতান। শুয়ে পড়ল মেঝের নরম কার্পেটের ওপরে। শরীরে এক অদ্ভুত কাঁপন ধরেছে। চোখ বন্ধ করে কনকলতা ঝিমিয়ে থাকে। কেউ এসেছে ঘরে। কেউ এসে ওর গায়ের ওপরে হাত বুলিয়ে দিচ্ছে। শরীরটা নতুন হয়ে ওঠে। ঝাঁকুনি দিচ্ছে কনকলতার দেহ। কোষ নতুন হয়ে উঠছিল। খোলস ছাড়ছে যেন সাপের মতো। কনকলতার শরীর বেঁকে চুড়ে যাচ্ছে। অসীম কষ্ট সহ্য করতে থাকেও। দীর্ঘ ঘুমের পরে জেগে ওঠে কনকলতা। শরীর তলতলে নরম। আস্তে আস্তে চোখ খুলে সিলিংয়ের দিকে তাকায় কনকলতা। ফোন বাজছে, কিন্তু এখন ফোন রিসিভ করার উপায় নেই ওর। আরও সময় চাই। প্রায় 4 ঘন্টা পরে স্বাভাবিক হয়ে উঠল কনকলতা। তবু আরও একটি ঘন্টা শুয়ে থাকে সে। শরীরকে সময় দিতে হবে। কনকলতা যখন উঠে দাঁড়ালো তখন রাত শেষ হয়ে ভোরের আলো দেখা দিচ্ছে। আস্তে আস্তে উঠে কিছু নিয়ম পালন করলো কনকলতা। নিজেকে গুছিয়ে নিতে সময় লাগে। ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে যায়। খুব ঠান্ডা জলের দরকার এখন। বাথটাব ভরে ঠান্ডা জলে। আলতো করে নিজেকে ছেড়ে দিল জলের মধ্যে। ঠান্ডা জল কোষের ভিতরে ঢুকে যেতে থাকে। ঘুমিয়ে পড়ে কনকলতা। ফোনটা বেজে যাচ্ছে অবিরত। অনেক রাতে ঘুম ভেঙে জল থেকে উঠে মেঝেতে পা রাখলো এক সাপিনী। হিলে হিলে চকচকে শরীর, দীঘল চুলে লালচে নরম আভা, 20 বছর বয়সী নারী শরীর, তরতাজা মন। এই সমস্তটা নিয়েই ড্রেসিং রুমে গেল। আজ ওয়ার্কশপ আছে, নেক্সট মাসে র্যাম্প শো আছে, অনেক কাজ। ফোন বেজেই যাচ্ছে। আলগোছে ফোন তুলে নিল কনকলতা। স্ক্রিনে নাম দেখে হাসি ছড়িয়ে গেল ঠোঁটের একুল থেকে ওকুলে। অনিমেষ।
বলো ডিয়ার। কি হলো, ফোন রিসিভ করছো না কেন? ব্যস্ত নাকি? অনিমেষ উদ্বিগ্ন এক দৃষ্টে স্ক্রিনের দিকে তাকিয়ে কনকলতা বলল, এসো অনি, অনেকক্ষণ দেখিনি তোমাকে, খুব দরকার। তুমি না এলে আমি যে আর আমাদের থাকতে পারবো না। এসো। এই অমোঘ আহ্বান এড়াতে পারবে না অনিমেষ। আজ পর্যন্ত কেউ পারেনি। মালহোত্রার মতো বাঘার ডন পর্যন্ত কাত হয়েছে কনকলতার রূপের কাছে, আর অনিমেষ তো এমনিতেই কাত হয়ে আছে। কনক জানে অনিমেষ আসবে, ওকে আসতেই হবে। গোত্রদেবীর পুজো সামনেই। কনকলতার শিকার এবারে পুরনো প্রেমিক অনিমেষ নামের একটি যুবক, প্রাপ্তবয়স্ক পুরুষ, যাকে ডাকলেই চলে আসবে। স্বেচ্ছায় নিজেকে আহুতি দেবে কনকের পায়ে। অনিমেষ গাঢ় গলায় বলল, এভাবে ডেকো না লতা, আমি তোমার সঙ্গেই আছি। যাব, এই উইকেই যাচ্ছি তোমার কাছে। স্যাটারডেতে পৌঁছে যাব। এই খবরটা দেবো বলেই তো ফোন করে যাচ্ছি। আর মহারানী ব্যস্ত নিজের বিজনেসে, আমার জন্য কি তার সময় আছে? মৃদু হাসে কনকলতা। একদিন ছাদে যে কাজ অসমাপ্ত ছিল, অনিমেষ তা সমাপ্ত করতে আসছে। সেই জ্যোৎস্না মাখা রাতেই ওকে গিফট করবে কনকলতা। তবে এই দিল্লি বা মুম্বাইতে নয়, ওকে নিয়ে যাবে এই দেশেরই এক গুপ্ত জায়গায়। কথাবার্তা শেষ করে বিশেষ নাম্বারে ফোন করলো কনকলতা। অনেকক্ষণ পরে গুরু গম্ভীর গলা ভেসে এলো, গত্রা দেবী। কনকলতা কথা বলছিল। বিশেষ কথা বলার মতো সময় দেয় না এখানে, শুধু তারিখ আর কাজের গুরুত্ব বোঝাতে হয়। মাত্র দুটো শব্দ বলল কনকলতা। জবাবে একটি শব্দই ভেসে এলো ওপার থেকে, গত্রা দেবী। মঞ্জুর হয়েছে প্রার্থনা। তারিখ এবং গুরুত্ব মনোনীত হয়েছে। আরামের শ্বাস ফেলে কনকলতা। এবারে কাজ শুরু। স্যাটারডে এসে গেল। সকালেই নিজেকে সাজিয়ে রেখেছে কনকলতা। অনিমেষের পছন্দের অরেঞ্জ কালারের তাঁতের শাড়ি, এই কোয়ার্টার স্লিভের ডিজাইনার ব্লাউজের অরেঞ্জ কালারে সোনালি বুটি, খোলা দীঘল চুলের ধারে এক গোছা চাপা ফুল। অনেক ভেবে এই সাজটা করেছে কনকলতা। তাঁতের শাড়ি ছিল না, সেটাও আনাতে হয়েছে অনলাইনে। অনিমেষের এখানে আসতে আর মাত্র 1 ঘন্টা। বিকেলে বেরিয়ে যাবে দুজনেই। যদিও অনিমেষকে এখনো কিছু জানতে দেয়নি কনকলতা। সারপ্রাইজ থাকুক। কয়েকটা জরুরি ফোন কল সেরে নিতেই ডোর বেল বেজে উঠল। কনকলতা আয়নায় নিজেকে দেখে নিল। সোহাগ নামের পরিচারিকাটিকে আগে থেকেই ট্রেনিং দিয়ে রেখেছে কনকলতা। এত বড় ফ্ল্যাটে 2জন হেল্পার, একজন কিচেন সামলানোর কাজ ছাড়া আর একজনও আছে, যে কনকলতার প্রাইভেট নাম্বারের খোঁজ রাখে। র্যাম্পে শো, মডেল সিলেকশনের কাজগুলো করতে সাহায্য করে কনকলতাকে। পোশাকের ডিজাইন করে মূলত কনকলতাই। ছোটবেলা থেকেই আঁকা আঁকিতে দক্ষ ও। নিজের হাতে ডিজাইন তৈরি করে। এছাড়া চট করে ডিসিশন নেওয়ার ক্ষমতাও রয়েছে ওর, যা এই পেশায় অত্যন্ত প্রয়োজন। পিয়ার খুব ভালো। কনকলতা মানেই একটা দারুণ স্কিল যেন। মুগ্ধতার পাশাপাশি ওর কাছে প্রতি ইন্টারেস্ট ওকে অনেকটা এগিয়ে রেখেছে এই পেশায়। নিজের তৈরি করা দ্য গোল্ড নামের পোশাক তৈরির ফ্যাক্টরিতে আজ যাবে না। গতকাল কাজ দেখে এসে কিছু ইন্টারাকশন দিয়ে এসেছে যোগিতা আর রাঘবকে। ওরা কনকের কাজগুলোকে এগিয়ে রাখবে। কাজ কম নয় কনকের। ও যেমন পোশাকের ডিজাইন তৈরি করে, তেমনি রং নির্ণয় করা, নির্দিষ্ট পোশাকের জন্য কাপড় নির্ণয় করা, যাবতীয় কাজের তদারকি করা, চলতি ফ্যাশন সম্পর্কে স্বচ্ছ ধারণাও রাখতে হয় ওকে। এছাড়া ফ্যাশন ট্রেন্ড ফলো করা, সেই বিষয়ে রিভিউ করা ওর বিশেষ কাজ। নিজের জন্য অনেকটা সময় দিতে হয় বলে কাজের সময়টা কনকলতা সম্পূর্ণ মন দিয়েই কাজে গিয়ে রাখে। 3 দিনের জন্য থাকছে না দিল্লিতে। এই কথাটা কাউকে বলতে চায় না ও।
কিন্তু কাজের জন্যে ওকে অযথা কেউ বিরক্ত করুক সেটাও অনভিপ্রেত ওর কাছেই। অনিমেষকে নিয়ে বেড়াতে যাবে, যে কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজ সমাপ্ত না করলে অনিমেষের প্রতি অবিচার করা হয়। কনকলতা আর ভুল করতে চায় না। অনিমেষের গাঢ় চোখ, ভালোবাসায় নত হয়ে থাকা শ্যামল মুখ ও কি করে ভুলেছিল। আজ সকালেই টেক্সটাইল সাপ্লায়ারদের সঙ্গে মিটিং স্কিপ করতে হয়েছে অনিমেষের জন্যে। রাঘবকে ফোনে বলে দিয়েছে মিটিংয়ের ডেট পিছিয়ে দিতে। দরজা খুলে দিচ্ছে সোহাগ। এই মেয়েটিকে নিয়ে এসেছিল সুন্দরবনের কাছাকাছি গদখালি গ্রাম থেকে, সেই আয়লা ঝড়ের সময়। সেই থেকে ওর কাছে আছে সোহাগ। সোহাগকে দেখে কিছু বলল অনিমেষ। সোহাগ ভিতরে আসতে বলছে অনিমেষকে। আড়াল থেকে দেখছে কনকলতা। অনিমেষ কনকের ফ্ল্যাটে ঢুকে মুগ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, চোখে মুখে মুগ্ধতা চাপা আলো ছড়াচ্ছে। মনের মতো করে ফ্ল্যাট সাজিয়েছে কনকলতা। ওয়েলকাম ডোর বরাবরই কিছু ছোট ছোট প্রাচীন পেতলের ঘণ্টায় সাজানো থাকে, যারা অতিথিকে মৃদু শব্দে স্বাগত জানায়। আর আছে অসাধারণ ফুলের সমারোহ। আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে কনকলতা। ওর পায়ের উপর পায়ে জোর ঝিনঝিন শব্দে বেজে উঠছে। অনিমেষ ঘাড় ঘুরিয়ে স্থির। কনকলতা লজ্জায় আরো তীম হয়ে উঠেছে। দেখেছে অনিমেষ, এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়েছে দুজনেই। অনিমেষ এগিয়ে এসে ওর গালে এক আঙুল ছোঁয়ালো। কনকলতা হেসে মুখ নিচু করল। অনিমেষ বলল, কথা রেখেছি কিনা বলো? এসেছি আমি, তুমি ডাকলে না এসে থাকতে পারি? হ্যাঁ। কনকলতা অনিমেষকে ওর জন্য নির্দিষ্ট বেডরুমে নিয়ে এলো। লাক্সারি বেডরুম, সঙ্গে ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালে সুইমিং পুলের খানিকটা দেখা যায়, বাকি অংশে সবুজে পূর্ণ। খোলা হাওয়ায় চোখ জুড়িয়ে এলো অনিমেষের। কনকলতা বলল, এইদিকে তোমার ওয়াশরুম, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর ব্রেকফাস্ট সেরে আমরা কথা বলবো। ঘর ছেড়ে চলে যাচ্ছে কনকলতা। পিছন থেকে ডাকলো অনিমেষ। স্বর্ণলতা। এসে ঘাড় ঘুরিয়ে তাকালো কনকলতা। বলো। তোমাকে সদ্য স্নাতা ফুলের মতো লাগছে, আর সুন্দর। এসে ঘর থেকে বেরিয়ে এলো কনকলতা। রূপের প্রশংসা শুনতে শুনতে ক্লান্ত লাগে, কিন্তু রূপ না থাকলে ও যেখানে দাঁড়িয়ে আছে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেবে এরা, এই প্রেমিকের দল। সেটা চায় না কনকলতা। নিজের রূপ নিয়ে সংশয় নেই বিন্দু মাত্র, তবু গালে ব্লাশ করেছে সম্পূর্ণ প্রাকৃতিক কায়দায়। এক টুকরো বিট কেটে দু গালে সামান্য ঘষে নিতেই অসাধারণ জৌলুসে ভরে গেল মুখ। সেই মুখ দেখেই অনিমেষের চোখে গাঢ়তা বৃদ্ধি পেয়েছে। অনিমেষ একটু নয়, যথেষ্টই অবাক হলো। ভেবেছিল কনকের দিল্লির ফ্ল্যাটে কয়েকটা দিন থাকবে একসঙ্গে, কিন্তু কনকলতা সুন্দর হেসে বলল, এই ফ্ল্যাটে নয়, তোমাকে নিয়ে অনেক দূরে যাব, যেখানে আভান্দার ছিল সেই জ্যোৎস্নাময় আলোকে তোমার কাছে নিজেকে সমর্পণ কর। তুমি আমাতে, আমি তোমাতে। রাজি? কেউ আমাদের দিকে সেদিন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে না। সেদিনের ছাদে যেমন জ্যোৎস্নার আলোকে আমরা পরস্পরকে দেখেছিলাম, ঠিক তেমনি করে সম্পূর্ণভাবে। যাবি অনি? অনিমেষের ঠোঁট এগিয়ে এলো স্বর্ণলতার ঠোঁটে। আজ বিকেলে যাবে ওরা। কিন্তু কোথায়? কোথায় নিয়ে যাবে সুন্দরী? রাজস্থানে। রাজস্থানে তসর জেলায় একটা ভারী সুন্দর জায়গা আছে জানো। টুরিস্টদের ভিড় সেরকম হয় না বললেই চলে, তাই ওই জায়গাটাই আমার সব থেকে বেশি পছন্দের। আঁচলের ঝাপটা মেরে জোরে হেসে উঠল কনকলতা। সামান্য জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল ওরা। অনিমেষের দুটো শার্ট রয়ে গেল কনকের ফ্ল্যাটে। রাজস্থানে পৌঁছে জিপ ভাড়া করে বেরিয়ে গেল।
অনিমেষ দেখছিল উঁচু উঁচু টিলা, বালিময় প্রান্তর, দূরে দূরে ছোট ছোট গাছ ঘন হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় খুব নির্জন জায়গায় ওদের জিপ দাঁড়িয়ে গেল। অনিমেষ উকি দিয়ে দেখল বড় বড় প্রাসাদ বলা যায় ওর সামনেই। এটা কি হেরিটেজ বিল্ডিং? হোটেল করা হয়েছে? না না, এখানে একটা মন্দির আছে, যে মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। এর একপাশে থাকার জায়গা। এটা হোটেল ঠিক নয়, কিন্তু সব সুবিধাই তুমি এখানে পাবে। আমি আগে একবার এসেছিলাম এখানে, জানো, খুব ভালো লেগেছিল। আচ্ছা এসো, প্রাসাদের মালিক এখন দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওই দেখো। জিপটা এখনো দাঁড়িয়ে আছে। আমরা কি আজই ফিরে যাচ্ছি? না, 3 দিন থাকবো। কেন, ভালো লাগছে না বুঝি আমার সঙ্গ? ও, তাহলে না হয় আজকেই ফিরে যাব। অভিমান ছিল কি কনকলতার গলায়? অনিমেষ শশব্যস্ত হয়ে পড়ে। আরে কি যে বলো, জিপের কথাই বলছিলাম। গাড়ি রয়ে গেল কি না? প্লিজ রাগ করো না লতা। জিপটা এখানকার, আমি আসছি মেল করে দিয়েছিলাম, তাই ওনারা জিপটা পাঠিয়ে দিয়েছেন। চেক আউটের সময় জিপের ভাড়াটা টোটাল বিলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। একটু থেমে কনকলতা বলল, যিনি দাঁড়িয়ে আছেন উনি মন্দিরের প্রধান, ওকে প্রণাম করো। দুজনের ব্যাগ নিয়ে নেমে পড়ল দুজনে। কনকলতার হাতে একটা হালকা কাপড়ের ব্যাগ, ওতে সামান্য পোশাক রয়েছে। 3 দিনের জন্যে এত কম পোশাক কেন? ইচ্ছে করেই, প্রয়োজন লাগবে না তাই আনিনি, আর যদি তেমন দরকার হয় কিনেই নেব। আমার ফ্যাশনের ব্রাঞ্চ তো কাছেই, একটা ফোন করলে 10টা ড্রেস চলে আসবে। তোমার ব্যাগটাও হালকা করেই গুছিয়েছি। আমার ফ্ল্যাটে তো তোমার 2টো জামা আছে, তুমি এত জামা কাপড় কেন নিয়ে এসছো? কোরাল কালারের ঠোঁটে হাসে কনকলতা। নিজের মোটামুটি ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে থাকে অনিমেষ। কনকলতা বিশালাকায় মানুষটির পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। দেখা দেখি অনিমেষও। অনিমেষের ব্যাগ নিয়ে গেল একটি লোক এসে। কনকলতার ব্যাগ কনকলতার নিজের কাছেই রেখে দিল। না থাক, আমি নিয়ে যেতে পারবো। বিশালাকার লোকটি আশীর্বাদের সময় অস্ফুটে উচ্চারণ করলেন, गत्रा देवी। কনকলতা নিম্ন স্বরে বলল, গত্র দেবী। আরেকটি লোক এসে ওদের পথ দেখিয়ে নিয়ে গেল একটি বিশালাকায় ঘরে। ডাবল বেড, দামি ফার্নিচারে সজ্জিত ঘর ছোট ছোট আলো দিয়ে দেওয়ালে আলো ছায়ার পরিবেশ তৈরি করেছে। লোকটি ওদের ঘর দেখিয়ে দিয়েই চলে যেতে অনিমেষ কনকের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল। একই রুমে থাকছি তো? অফকোর্স, কেন আপত্তি? এসে কাছে টেনে নিতে যাচ্ছে তখনই বাইরে শব্দ হলো। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। কনকলতা দরজার দিকে তাকিয়ে বলল, একটি পৃথুলা মহিলা পেতলের থালায় চা নিয়ে এসেছে বড় বড় পেতলের গেলাসে। ঘন দুধের চা, এলাচের গন্ধে ভরপুর। মহিলা আর চোখে কনকলতাকে দেখল, অনিমেষকে একবারের জন্যও দেখল না। টেবিলের ওপরে থালাটা রেখে চলে গেল সে। একটিও শব্দ উচ্চারণ করল না। কনকলতা অপেক্ষা করছিল। মহিলা চলে যেতেই চায়ের গেলাস তুলে দিল অনিমেষের হাতে। নাও, খেয়ে নাও, তারপরে আমরা মন্দিরের প্রধান পুরোহিতের কাছে আশীর্বাদ নিতে যাব। চা শেষ করে ওরা দরজা লক করে বেরিয়ে গেল। একজন ওদের জন্য বাইরেই অপেক্ষা করছিল। লম্বা ঘোরালো প্যাসেজ কত দূর চলে গিয়েছে কেউ জানে নিশ্চয়ই, কিন্তু অনিমেষ তার শেষ দেখতে পারছিল না। কনকলতাকে জিজ্ঞাসা করাতে ও বলল, এই প্যাসেজটা সোজা 3 তলায় চলে গেছে। মাঝে মাঝে এর ব্রাঞ্চ দেখা যায়, তবে সেগুলো কোথায় গেছে সেটা আমি অন্তত জানি না। তবে হ্যাঁ, এই প্যাসেজগুলোতে আলো দেওয়া হয় না সেটা আমি জানি। কনকলতা আলগোছে চুলে হাত বুলিয়ে নিল। প্যাসেজ ধরে যেতে যেতে ওদের পথপ্রদর্শককে প্যাসেজটি সম্পর্কে জিজ্ঞাসা করে কোনো জবাব পেল না অনিমেষ। লোকটি হয় বোবা, কালা, আর নয় ইচ্ছে করেই কথা বলতে চাইছে না। অনেকটা হেঁটে যেতে হলো।
একসময় লোকটি সাত করে ডান দিকে বেঁকে গেল। কনকলতা ইশারা করলো সেদিকেই যেতে। দুজনে আধো অন্ধকার সরু প্যাসেজ দিয়ে একটি দরজার সামনে এসে দাঁড়ালো। ভারী ঘন রঙের পর্দা ঝুলছে দরজায়। ওরা গিয়ে দাঁড়াতেই লোকটি ব্যাক করে চলে গেল যেদিক থেকে এসেছিল সেদিকেই। আর ওরা কিছু বুঝে ওঠার আগেই দরজা খুলে গেল। একজন অতি শীর্ণকায় বৃদ্ধ দরজা খুলে দাঁড়িয়েছেন। নত হয়ে প্রণাম জানালো কনকলতা। দেখা দেখি অনিমেষও প্রণাম জানালো। বৃদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে অনিমেষকে দেখলেন, তারপর কনকলতার দিকে তাকালেন। কনকলতা চোখের ইশারায় সম্মতি জানালো অনিমেষকে লুকিয়ে। দরজা ছেড়ে দিয়ে দাঁড়ালেন বৃদ্ধ। ওরা দুজনেই ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ছোট ঘর, দেওয়াল জুড়ে ভারী সিল্কের কাপড়ে ঢাকা। একটি দেওয়ালের সামনে দাঁড়িয়ে পর্দা সরাতেই একটি দরজা দেখা গেল। ওদের ভিতরে যেতে ইঙ্গিত করে নিজেও ঢুকে পড়লেন বৃদ্ধ। একইভাবে পরপর কয়েকটি ঘর অতিক্রম করার পরে একটি সমতল খোলা জায়গায় এসে দাঁড়ালো ওরা। সেখানে মাটির ওপরে ষাঁড় দিয়ে ঘট রাখা। দূরে দাঁড়িয়ে আছে এক ষাঁড় লোক। প্রত্যেকের মুখ লাল, ভারী সিল্কের কাপড় দিয়ে বেঁধে রাখা। অনিমেষ অবাক হলো। ঘরের পর ঘর পেরিয়ে একটি খোলা মাঠের মতো জায়গায় এসে পৌঁছেছে কেন? দেখে মনে হচ্ছে সদ্য ফসল তুলে ফেলা হয়েছে এই জমিতে, অথবা অনুর্বর জমি। এখানে কি হবে? পুজো হবে। অনুর্বর জমিকে উর্বর করার প্রথা সে তো প্রাচীন যুগ থেকে চলে আসছে। এখানেও সেরকমই একটা কিছু হবে। দেখোই না, একটা এক্সপিরিয়েন্স হোক। ওরা দাঁড়িয়েছিল এক ধারে। এখন দিন না রাত বোঝা যাচ্ছে না। এক অদ্ভুত ছাই রঙে ভরে আছে চারপাশ। আদিম চেহারার একটি নারী মূর্তিকে পুজো করা হচ্ছে জমির মাঝখানে। ঘন কালো রঙের মূর্তির লম্বা চুল নেমে এসেছে মাটিতে। বৃদ্ধ পুরোহিত কনকলতাকে ডেকে বসালেন মূর্তির সামনে। কনকলতা পুজোতে আহুতি দিচ্ছে। পুজোর জায়গাটা ঘিরে দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলো এসে ঘিরে দাঁড়িয়েছে। তারা অদ্ভুত এক মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে দু হাত উঁচু করে প্রদক্ষিণ করছে। কাকে ডাকছে এরা? এই লোকগুলো এমন মত্ত হয়ে উঠছে কেন? অনিমেষের একা দাঁড়িয়ে থেকে অস্বস্তি হচ্ছিল। জায়গাটা, পরিবেশ, এখানকার মানুষগুলো কিছুই পছন্দ হচ্ছিল না ওর। কনকলতা পুজোতে ব্যস্ত হয়ে পড়েছে। ওকে দেখাই যাচ্ছে না। ধুনো জ্বলছে। একটা উৎকট গন্ধে নাক চোখ জ্বলে যাচ্ছিল অনিমেষের। চোখ জ্বালাও করছে। কিছু দেখা যাচ্ছে না। অনেক সময় ধরে পুজো হচ্ছে। কনকলতাও ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। ভরে পড়ার কথা শুনেছে অনিমেষ। কনকলতাকে দেখে ভরে পড়ার কথাই মনে পড়ল। একটা উন্মত্ততা গ্রাস করেছে কনকলতাকে। একটা সময় বৃদ্ধ পুরোহিত একটি মাটির খুঁড়ি করে খানিকটা তরল খেতে দিলেন সবাইকে। অনিমেষ নিয়ে দাঁড়িয়ে রইল। পুরোহিত তীক্ষ্ণ দৃষ্টি মেলে আদেশ করলেন তরলটি খেয়ে ফেলতে। অনিমেষ খেয়ে ফেলল। সামান্য তরল গলা বেয়ে নেমে যাচ্ছে যেন এক জীবন্ত হড়হড়ে পদার্থ। অনিমেষের শরীর কেমন করে উঠেছে। গলা বেয়ে কি কোনো সরীসৃপ নেমে গেল? কি ছিল খুঁড়িতে? ভাবতে ভাবতে দুজন লোক এসে ওকে পুজোর জায়গায় নিয়ে গেল। দুজন দুই দিক দিয়ে ধরে রেখেছে। ওকে নিয়ে মূর্তির সামনে পৌঁছতেই মন্ত্রোচ্চারণের মাত্রা বেড়ে গেল। অনিমেষের মাথা ঘুরছে। চারপাশ কেমন অন্ধকার হয়ে আসছে। হাঁটু গেড়ে বসানো হচ্ছিল ওকে। সকালেই বেরিয়ে গেল ওরা। কলকাতা পৌঁছে স্বস্তি পাচ্ছিল অহনা। গোয়া থেকে নিয়ে আসা জিনিসপত্র লুকিয়ে গুছিয়ে রাখল। স্নানের জন্য তৈরি হচ্ছে। তলপেটে সামান্য অস্বস্তি হচ্ছে। অহনা বুঝল পিরিয়ড শুরু হয়েছে। আজ স্নানে 4 নম্বর তেলটা তর্জনী দিয়ে 64 বার নাভির চারিপাশে বৃত্তাকারে ঘুরবে। ড্রেসিং ইউনিটের 3 নম্বর ড্রয়ার খুলে ভিতরের গুপ্ত ড্রয়ারে রাখা 4 নম্বর শিশি বের করে বাথরুমে চলে গেল অহনা। বাথরুমের আয়নার কাছে ছায়া পড়েছে ওর। হাতের তালুতে তেল ঢেলে নিল অহনা। নিরাবরণ শরীর,
নাভি কুণ্ডলী ঘিরে তর্জনী ঘুরে বেড়াচ্ছে, চোখ আস্তে আস্তে বুজে আসছে, শরীরে তরঙ্গ উঠছে, নতুন হয়ে উঠছে শরীর। জড়া ব্যাধি দূরে চলে যাচ্ছে। জড়া রাক্ষসী সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছিল, জড়া দূরে যাক, জড়া নির্মূল হোক। স্নানের শেষে ঘুমে শরীর ঝিমিয়ে পড়ছে। অহনা বটুয়া লুকিয়ে নিল আঁচলের নিচে। ঘরে ঢুকে চটপট লুকিয়ে ফেলল শিশি। আজ কনকলতার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে। কাচের পাত্রের পদার্থটা নিয়ে যাবে কনকলতা। 3টে দিন কেটে গেল এক ধরনের ঘোরের মধ্যে। নিজের ভিতরে শক্তি জেগে উঠছিল যেন। টের পাচ্ছে অহনা, স্বাধীন মনোভাব দৃঢ় হচ্ছে। মনের শক্তি শরীরের কোষে কোষে পৌঁছে যাচ্ছে। 4 দিনের স্নানের পরে অহনা আয়নায় নতুন করে এক অন্য অহনাকে দেখল। সেদিনই কনকলতা এসেছে ওদের বাড়িতে। দিল্লিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে খুব নাম করেছে কনকলতা। সোজা দিল্লি থেকে চলে এলো। অহনার শ্বশুরবাড়ির সকলে মুগ্ধ হয়ে গিয়েছে কনকলতাকে দেখে। আলাপ হাসি কথাবার্তার পরে এক সময় গেস্ট রুমের বিছানায় শুয়ে শুয়ে অহনার কথা শুনছিল। অহনা মার্থার দেওয়া কাচের পাত্র নিয়ে এসেছে লুকিয়ে। নিয়ে যাও তোমার জিনিস। তুমি কি আগেও এইসব জিনিস এনেছো মার্থার কাছ থেকে? সে কথার জবাব দিল না কনকলতা। কাচের পাত্রটা অহনাকে ফিরিয়ে দিল। এটা তোর। এই জিনিস সহজে পাওয়া যায় না। সারা জীবন একে নিজের কাছে রেখে দিবি অহনা। শুধু যেমনভাবে বলবো সেইভাবে চলবি। এই পাত্রের মধ্যে যে কালো তরল পদার্থটি আছে, বছরে একদিন ফলহারিণী অমাবস্যার দিন রাতে এর মধ্যে নিজের শরীর থেকে 1 ফোঁটা রক্ত দিবি। দেখিস কেউ যেন না দেখে। এই সময় যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, ভয় পাস না, তাতে কিন্তু বিপদ বাড়বে। তারপর রাত্রি শেষ প্রহরে এই তরলটি তর্জনী করে নিয়ে নিজের কপালে লেপে দিবি। মনে থাকবে, আর সারা রাত জেগে থাকবে। ঘুমোসনি কিন্তু। যা বললাম মনে থাকবে। কেন এসব করব? অহনা এক অস্বাভাবিক জগতের মধ্যে ডুবে যেতে ভয় পাচ্ছে। আর কি হবে এসব করে? কনকলতা অহনার চিবুক ধরে বলল, কোনোদিন বুড়ি হবি না। তবে যদি পাত্র ভেঙে যায় আর কালচে পদার্থটি মাটিতে পড়ে যায়, সেদিন তোর বড় বিপদ হবে। চন্দ্রমাসের মধ্যে এই পদার্থ জোগাড় করতেই হবে তো, না হলে এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমার মধ্যে পার্থক্য এসে গ্রাস করবে। অহনা চমকে ওঠে। কি বলছো পিসি? এইসব জিনিস জোগাড় করা মানেই তো গোয়ায় যেতে হবে। মার্থা ছাড়া এইসব জিনিস দেবে কে? আর ইচ্ছে করলেই তোর গোয়ায় যাওয়া হয় না। কনকলতা খানিকক্ষণ এক দৃষ্টে অহনার দিকে তাকিয়ে থাকলো। ডান হাতের তর্জনী অহনার কপালের মাঝখানে ঠেকিয়ে বলল, হ্যাঁ, তুই পারবি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি তোকে সব শিখিয়ে দিয়ে যাব। যে বিদ্যা একদিন আমি শিখেছিলাম, সেই বিদ্যা তোকে শিখিয়ে দিয়ে যেতে হবে আমাকে। এই অখণ্ড যৌবনের রহস্য একজন বয়ে নিয়ে যেতে পারে না অহনা। তাকে সে গুপ্ত কথা কাউকে দিয়ে যেতে হয়। আমাকে দিয়েছে মার্থা, আর আমি দেব তোকে। এর দায়িত্ব নিলে তোকে একজনের খোঁজ করতে হবে, যে পারবে তোর শিক্ষাকে বয়ে নিয়ে যেতে। যে কাজের মধ্যে তুই ঢুকে গেলি, তার কিন্তু অনেক দায়িত্ব। মনে রাখিস, অনন্ত যৌবন পাবি তুই। পাশাপাশি আর একজনকে তোর এই গুপ্ত রহস্যের ভার দিয়ে যেতে হবে। আজ থেকেই তার খোঁজে থাক। তবে মনে রাখিস, একজন কেউ তোর পাশে পাশে আছে, যাকে মাঝে মাঝে দেখতে বা অনুভব করতে পারবি।
সেই কিন্তু তোর এই অক্ষয় যৌবনের মূল ধাত্রী, রাক্ষসী তন্ত্রের দেবীর চর। কিন্তু আমি বুঝতে পারছি না, যে পাত্রটা নিয়ে এসেছি সেটা ভেঙে গেলে আমি কিভাবে জোগাড় করব, সেটা বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। অহনা বিহ্বল চোখে তাকায়। কনকলতা ইশারায় কাছে ডাকে অহনাকে, কানে কানে কিছু বলে, বোঝায়। মাঝে মাঝে কেঁপে উঠছে অহনা, ভয়ে ছিটকে যেতে চেয়েছে কনকলতার কাছ থেকে। কনকলতা টেনে ধরেছে অহনাকে। একটা সময় অহনা শান্ত হয়। কনকলতা ধীরে ধীরে অহনার কপালের মাঝখানে নিজের ডান হাতের তর্জনী বুলিয়ে দিতে থাকে। অহনার চোখ তন্দ্রাচ্ছন্ন হয়ে ওঠে। কনকলতা বিড়বিড় করে অহনাকে বিশেষ শিক্ষায় দীক্ষা দিতে থাকে। ঘরের আলো কমে আসে, একেবারে কমে আসছে। কারা ঘিরে ঘিরে ধরছে অহনাকে, তাদের ছায়া ভেঙে যাচ্ছে, ফের জুড়ছে এলোমেলো ভাবে। বাইরে থেকে কেউ ডাকছিল। গভীর ঘুম থেকে উঠে বসলো অহনা। কনকলতা ছেড়ে দিল ওকে। অহনা এক রাশ সুবাস নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। রিতেশের ভাই রেহান দাঁড়িয়ে আছে। অহনা আজ নতুন করে রেহানকে দেখলো যেন। এ বাড়িতে রিতেশের দুই ভাই আছে, রেহান আর শুভান, দিদি সুভদ্রা, জিজু জিষ্ণুদা। দীর্ঘ 20টি বছর কেটে গিয়েছে। কনকলতা আসে মাঝে সাঝে কখনো। 20তম বিবাহ বার্ষিকীতে অহনা রিতেশের সঙ্গে সিকিম বেড়াতে যাবে। কনকলতা ওদের সঙ্গে যাবে ঠিক হয়েছে। অহনার ইচ্ছে অনুযায়ী রেহান, শুভান ও সস্ত্রীক পুত্র কন্যা সহ যেতে রাজি হয়ে গেল। রেহানের শালা দিব্যজ্যোতি সঙ্গী হলো ওদের। জিষ্ণুদা বছর 3 আগে মারা গেছেন। দিদি সুভদ্রা নিঃসঙ্গ, ওকেও সঙ্গে নেওয়া হলো। আর ওদের সঙ্গে গেল পুরনো কাজের লোক অর্চনাদি। সব মিলিয়ে বড় একটা দল হয়েছে। অহনার মেয়ে শ্রুতি, ছেলে কনাদ বিদেশে পড়াশুনো করছে। কনকলতা রওনা হওয়ার আগের রাতে অহনাকে ডেকে ছাদে নিয়ে গেল। অহনা, কজন হলো? অহনা বলল, 12 জন। কনকলতা হাসে। বেশ ভালোই তো। সেবারে সকলে একসঙ্গে গেলেও ফিরল না একসঙ্গে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। ড্রাইভার নিয়ে 13 জন ছিল গাড়িতে। 5 জন স্পটেই মারা গেল, বাকিরা আহত হয়েছে কম বেশি। কিন্তু ভয়ানক ঘটনার আরও বাকি ছিল। হাসপাতালের মর্গ থেকে একটা বীভৎস দুঃসংবাদ পাওয়া গেল। অহনা কনকলতার সঙ্গে বসে রিতেশের শুশ্রূষা করছিল। হাসপাতাল থেকে ফোন এসেছে, দ্রুত যেতে হবে কাউকে। কনকলতাকে সঙ্গে করে অহনা রওনা দেয়। শাশুড়ি মা, শ্বশুর মশাই, রেহান বাড়িতেই আছে। পুরো বাড়িতে শোকের পরিবেশ। শুভান, অর্চনাদি, রেহানের স্ত্রী সুভদ্রা, দিব্যজ্যোতি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাদের বডি হাসপাতালের মর্গে রাখা আছে। পোস্টমর্টমের পরে ছেড়ে দেওয়া হবে বডি বাড়ির লোকের হাতে। অহনা কনকলতার সঙ্গে কথা বলছিল না। হাসপাতালে না যাওয়া পর্যন্ত কথাবার্তা বলতে চাইছে না ওরা। হাসপাতালে পৌঁছতেই ওদের জানানো হলো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিয়েছেন, পুলিশ এসে গিয়েছে। কেন, আর কি ভয়ঙ্কর খবর শোনার বাকি আছে? আর অহনার শ্রান্ত চোখের দিকে তাকিয়ে ডাক্তার বললেন, আপনাদের পরিবারের অ্যাক্সিডেন্টে মৃত 5 জনের বডি থেকে মাথা কেটে নিয়েছে কেউ। আজই পোস্টমর্টেম হওয়ার কথা। ডাক্তার এবং ডোম গিয়ে বডির উপর থেকে আবরণ সরাতেই এই ভয়াবহ ঘটনা সামনে এসেছে। অহনা ভয়ে অজ্ঞান হয়ে গেল। কনকলতা সবটা সামলাবে কি করে বুঝতে পারছিল না। পুলিশ তদন্ত করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। অহনাকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছে কনকলতা। খবর পেয়ে রেহান এসেছিল ওদের নিয়ে যেতে। তদন্ত চলছে, দিন গড়িয়ে যাচ্ছে। বেশ কিছুদিন কনকলতা অহনাকে সঙ্গ দিতে পাশে রয়েছে। রিতেশ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। মানসিক আঘাতে বিভ্রান্ত রিতেশ। পরিবারের এতগুলো মানুষকে একসঙ্গে হারিয়ে ফেললে আঘাত তো লাগবেই, এ আর বেশি কি। অনেক রাত পর্যন্ত কনকলতার কাছে থাকে অহনা। রিতেশ নিজের ঘরে ঘুমোয়। মধ্যরাতে কনকলতা স্টিমে বসায় কিছু পদার্থ। তার আগে সমস্ত বাড়িতে সুবাসিত তেল ছিটিয়ে দেয়।
ধুনোতে সুগন্ধি মিশিয়ে দেয়, কারণ স্টিমে যা সেদ্ধ হচ্ছে তা থেকে বিশ্রী গন্ধ বের হয়। সেই দুর্গন্ধ ঢাকার জন্য সুবাসের ব্যবস্থা। কয়েকটা দিন মাত্র। অবশেষে কাচের পাত্রে কালো থকথকে পদার্থ নিয়ে লুকিয়ে রাখলো অহনা। কনকলতা বলল, বাকি জীবনটা এতেই কেটে যাবে, অক্ষয় যৌবন হবে, কিন্তু অমরত্ব পাওয়া যাবে না। আমার কাছে 2 পাত্রই অক্ষয় যৌবন পদার্থ আছে। খুব কষ্টকর এসব জোগাড় করা, তবে তুই সুযোগটা নষ্ট করিসনি, এতে আমি খুশি। মেয়ে শ্রুতিকে এই বিদ্যাটা শিখিয়ে দিয়ে যাস। আমি কাল যাচ্ছি দিল্লিতে, অনেকগুলো কাজ রয়েছে। এখন বুঝতে পারছিস গোয়াতে গিয়ে মানুষ কেন হারিয়ে যায়? অনেক আগেই বুঝেছে অহনা, 5টি মানুষের মাথা সেদ্ধ করে যে তেল পাওয়া যায় তা থেকে তৈরি হয় 5 মুড়ির তেল নামের অক্ষয় যৌবন সুবাসিত তেল। বেশি কিছু নয়, 5টি মানুষের মাথা চাই, ব্যাস। হ্যাঁ, শ্রুতিকে এই বিদ্যা শিখিয়ে দিতে হবে। কনকলতা এয়ারপোর্টে পৌঁছে সময় দেখল 1 ঘন্টা লাউঞ্জে বসে একটা পেপার ব্যাগ পড়বে। থ্রিলার পড়তে বেশ ভালো লাগে ওর। 2.5 ঘন্টা পরে নিজের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ালো কনকলতা। সোহাগকে জানিয়ে দেওয়া ছিলই। দরজা খুলে মিষ্টি হাসে সোহাগ। এখন বয়স হয়েছে ওর। কনকলতা ঠিক করেছে একটি নতুন মেয়েকে সোহাগের সঙ্গে রাখবে। শিখে নিক সব। সোহাগ ক্রমেই বুড়ি হবে, কনকের সংসার সামলাবে কে? সব ঠিকঠাক আছে ম্যাম? প্রতিবারের মতো এবারেও প্রশ্ন করে সোহাগ। যখনই কনকলতা বাইরে থেকে আসে, সোহাগ মিষ্টি করে হেসে কুশল জানতে চায়। ওর সৌজন্য বোধ মাঝে মাঝে অবাক করে কনকলতাকে। ঘাড় হেলিয়ে ছেলে মানুষের মতো ফ্ল্যাটে ঢুকে পড়ে কনকলতা। সোহাগ, আমার জন্য একটু ক্যাপুচিনো রেডি করো না, আমি স্নান সেরে আসছি। বাথটাবের জলে ডুবে থাকলো কনকলতা। আজ একটু টায়ার্ড লাগছে। সারাদিন বেশ পরিশ্রম গেছে। এসেনশিয়াল অয়েল দিয়ে স্নান করে তরতাজা হয়ে উঠবেও। প্রতিদিন নতুন হয়ে উঠতে এত ভালো লাগে। অদ্ভুত সুবাসে ভরিয়ে তুলল কনকলতা নিজেকে। শরীর তরতাজা হয়ে উঠছে, একটা কাঁপুনি দিয়ে উঠছে শরীর। প্রত্যেকবার শরীর নতুন হয়ে ওঠে যখন, তখনই এই হিল্লোল টের পায় কনকলতা। আনন্দের হিল্লোল। ভাষা দিয়ে একে প্রকাশ করা যায় না, শুধু আকণ্ঠ ডুবে থাকা নতুন তরঙ্গে। ফোন বাজছে। কনকলতা আলগোছে ফোন তুলে নিল। সোহম, ফ্যাশন দুনিয়ার নতুন মডেল। কনকলতার কাছে আসে নিয়মিত। ফ্যাশন দুনিয়ার হাল হাকিকত শেখাচ্ছে সোহমকে। ক্রমেই যুবকটি জড়িয়ে পড়ছে কনকলতার সঙ্গে। ফের প্রেমে পড়া। কনকলতা জানে অনন্ত আয়ু ভোগ করতে হলে যৌবন চাই, রূপ চাই। বৃদ্ধ হয়ে বেঁচে থেকে লাভ কি? এই যে সোহম, রেহান, কুণালদের মতো ছেলেরা কনকলতার রূপে মশগুল হয়ে আছে, এ কি সহজ পথে হয়েছে? ফোন অ্যাটেন্ড করে সোহমের গাঢ় গলা শুনতে শুনতে রহস্যময় হাসি হাসে কনকলতা। একবার কথা বলতে শুরু করলে থামে না সোহম। বয়স বলে কিছু নেই কনকলতার মধ্যে। প্রাচীনত্বকে ছুঁড়ে ফেলা কনকলতার রীতি। আনন্দে ভাসতে ভাসতে শুনতে থাকে নব যৌবনের ডাক। আবার প্রেম, আবার যাত্রা অজানার উদ্দেশ্যে, আবার নতুন হয়ে ওঠা। এই তো জীবন। ড্রেসিং রুমের ভিতরে ঢুকে ক্যাবিনেটের বিশেষ একটি স্লাইডিং ডোর ঠেলে দিয়ে অন্ধকারাচ্ছন্ন ঘরে ঢুকে পড়েও। একই রকম মূর্তি রয়েছে এখানে। রাজস্থানের যে মন্দিরে গিয়েছিল, যেতে হয় মাঝে মাঝেই, সেখানেও জমি উর্বর করার জন্যে এই মূর্তির পুজো হয়, আর আহুতি দিতে দরকার হয়। কনকলতা একটি মোটা গোল ভারী কাচের বয়ামের সামনে গিয়ে দাঁড়ায়। ঘন কালচে তরলে ডুবে আছে একটি অদ্ভুত দর্শন পদার্থ। মাথার চুলগুলো এখনো আছে, চোখ মুখ বোঝা যায় না, একটি মাংসপিণ্ড মাত্র। নরমুণ্ড বলেও বোঝা যায় না। চোখ বন্ধই আছে এখনো, যদিও আন্দাজে বুঝে নিতে হয় চোখ কোনখানে আছে। 20 বছর আগের একটি দুপুরে বলি হওয়া শরীরকে জমির উর্বরতার জন্যে ইউজ করা হয়েছিল। শুধু মাথাটি পেয়েছিল কনকলতা।
যৌবন অক্ষুণ্ণ রাখতে এটা ওর পুজোর ঘরেই রাখা অত্যাবশ্যকীয়। স্লাইডিং ডোর বন্ধ করে বেরিয়ে আসতে গিয়ে হঠাৎ হোঁচট খেল কনকলতা। পিছনে ঘরের মধ্যে কি কোনো শব্দ হলো? তরলে ডুবে থাকা কিছু বুদবুদ শব্দে কিছু বলছে। নিজেকে সামলে নিয়ে ড্রেসিং রুমের দেওয়াল জোড়া আয়নায় ওর প্রতিচ্ছায়া দেখল। আর দেখতে দেখতে এক ধরনের আতঙ্ক জাপটে ধরল ওকে। চুলে কি পাক ধরেছে? এমন বয়স্ক দেখাচ্ছে কেন? আয়নার সামনে গিয়ে সবকটা আলো জেলে নিজেকে ভালো করে পরখ করল কনকলতা। না, আলো ছায়া কেমন ভ্রম তৈরি করছিল ওকে ভয় দেখাতে। হো হো করে হাসছে। সোহাগ দরজায় নক করল। ম্যাম, আপনার ক্যাপুচিনো। ঠিক তখনই অন্ধকার গোপন ঘরের ভিতরে তরলে ডুবে থাকা নরমুণ্ড চোখ খুলছিল অল্প অল্প। চোখের তারা গলে গিয়েছে সেই কবে, কিছুই আর পড়ে নেই কোথাও। শুধু আছে অনুভূতি, যাকে বলি দিয়ে মুছে দেওয়া যায়নি। তরলের ভিতর থেকে অশ্রুতপূর্ব ধ্বনি উঠে আসছে। কান পাতলে শুনতে পেত কনকলতা। চেনা শব্দগুলো কালো তরলের মধ্যে সাঁতার কাটছে। জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়। পদ্ম পাতায় একটি শুধু জলের বিন্দু নয়, এই আছে এই নেই, জীবন চঞ্চল। তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্ম পাতার জল। বুঝেছি আমি তোমায় ভালোবেসে। কেউ শুনতে পায় না কিছুই। নীল চোখে কাজল পড়ছিল তখন কনকলতা। আয়নার সামনে বসে ক্যাপুচিনোতে রুচি নেই এখন আর। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন সাগরিকা রায়ের কলমে নীল চোখের মায়াজাল। আজ গল্পপাঠে ছিল মিমো গাঙ্গুলি। অন্যান্য চরিত্রে অনিকেত, পারমিতা দাস, রাজ, সোমা মিত্র, পম্পা, পার্থপ্রতিম দাস, অর্পণ প্রামাণিক, অভিষেক, সাত্বিক, ইন্দ্রজিৎ এবং মধু বিশ্বাস। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। শব্দ সংযোজন ও আবহে নীলাভ। প্রচ্ছদ অলঙ্করণে টিম রহস্যের অন্ধকারে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।